আরে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আহ আজকের আবৃত্তি এবং অনুষ্ঠানে অঙ্কুর আবৃত্তি চর্চা কেন্দ্র ফরিদপুর এর ৮ম বর্ষপূর্তি উপলক্ষে আমরা এই আয়োজন করেছি। আমরা দুটি ধাপে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানকে আয়োজন করেছি, যেহেতু সারা পৃথিবী এখন একরকম বদ্ধ দশায় আছে। এই বদ্ধ অবস্থার ভেতরে আমরা বাইরের কোনো আয়োজন করবার মতো পরিবেশে তো নেই। সে কারণে ঘরের ভেতরে থেকেই যা করা যায় সেই রকম ভাবে করতে চেয়েছি। কিন্তু আহ বাইরে করলে আমরা যেই উৎসব করতাম সেই উৎসবের আবহেই থাকতে চেয়েছি। আমরা চাইনি যে বদ্ধ অবস্থা বলে আমরা একটু মনমরা হয়ে থাকি বা অন্যরকম ভাবে উদযাপন করি। সেই জন্য আমরা এই আয়োজনের নাম উৎসবই রেখেছি। আহ এটা ঠিক আছে যে একদম অডিটোরিয়াম ভাড়া করে অনেক বেশি লাইট সাউন্ড ইত্যাদি ইত্যাদি নিয়ে যেই উৎসব হতো সেই রকম ভাবে হচ্ছে না। তবু আমরা উৎসবের ভেতরেই থাকতে চাই এই সময়েও। সে কারণে এই আয়োজনের নাম অঙ্কুর আবৃত্তি উৎসব 2020। এই উৎসবে ধারাবাহিকভাবে আমরা এক এক দিন এক এক জেলাকে নিয়ে কাজ করছি। ফরিদপুর অঞ্চলের এক এক জেলা অংশগ্রহণ করছে এবং আমরা অংশগ্রহণকারীদের কাছ থেকে আবৃত্তি শুনছি। কবি আছে আজকে আমাদের সঙ্গে, কবির কণ্ঠে তার রচিত কবিতা শুনবো এবং আমরা কিছু কথাও শুনবো। আরেকটি অংশ আছে ছোটদের জন্য, শিশুদের জন্য আমরা আবৃত্তি প্রতিযোগিতা, সেটি শিশুরা আবৃত্তি করে রেকর্ড করে তাদের অভিভাবকেরা আমাদের গ্রুপে আপলোড করবেন। সেই রকম ভাবে একটি প্রতিযোগিতার অংশ রয়েছে। আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের এই আয়োজনে সভাপতিত্ব করছেন অঙ্কুর আবৃত্তি চর্চা কেন্দ্রের সভাপতি সম্মান আবু সুফিয়ান চৌধুরী কুশল। উনি অঙ্কুরের সভাপতি, পাশাপাশি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আহ সভাপতি মন্ডলীর সদস্য। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শিরিন ইসলাম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের দপ্তর সম্পাদক হিসেবে আছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কবি শওকত জাহিদ, রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ ফরিদপুরের সভাপতি এবং অঙ্কুর আবৃত্তি চর্চা কেন্দ্রের উপদেষ্টা। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদপুর আবৃত্তি সংসদ এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য। আমরা প্রথমেই আমাদের সম্মানিত সভাপতি আবু সুফিয়ান চৌধুরী কুশলের কাছে চলে যাব। কুশল ভাইয়ের কাছ থেকে কথা শুনবো, তারপরে আমরা অন্যদের কাছে যাব। আবু সুফিয়ান চৌধুরী কুশল। সবাইকে মুজিব বর্ষের শুভেচ্ছা। আবার সামনেই আগস্ট মাস, শোকাবহ আগস্ট। সারা মাস ব্যাপী ফরিদপুরে যে সারা দেশব্যাপী যে অনুষ্ঠানগুলোর আয়োজন করা হয়েছে, সে আচ্ছা ইকো হচ্ছে, শোয়েব ইকো হচ্ছে, ইকো বন্ধ। এখন তো হওয়ার কথা না, এখন তো ঠিক থাকার কথা। হ্যাঁ, এখন হচ্ছে না বোধহয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আবার শুরু করছি। হ্যাঁ, এখন হচ্ছে না। সবাইকে মুজিব বর্ষের শুভেচ্ছা। এই মুজিব বর্ষে অঙ্কুর আবৃত্তি চর্চা কেন্দ্র ফরিদপুর যে আয়োজন করার কথা ছিল, তার প্রতিষ্ঠা বার্ষিকী থেকে শুরু করে, কিন্তু বাস্তব কারণে আমাদের উপস্থাপক বলেছেন বাস্তব কারণে আমরা পারিনি, করোনাকালীন এই সংকটময় মুহূর্তের কারণে। আমরা তারপরেও চেষ্টা করেছি এই কথা বলার মাধ্যম বা ছবি দেখার মাধ্যম ভার্চুয়ালি আমরা এই উৎসবটা করার চেষ্টা করেছি। এখানে যে সবাই আমাদের সাথে অংশগ্রহণ করছে, এজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আবৃত্তি সমন্বয় পরিষদ আমাদেরকে যে সাপোর্ট দিয়েছে বা দিচ্ছে, তাতে আমরা আবৃত্তি সমন্বয় পরিষদের কাছে কৃতজ্ঞ। প্রথম দিন ছিলেন
আমাদের সাধারণ সম্পাদক হাকামুল্লাহ, দ্বিতীয় অনুষ্ঠানে ছিলেন আহসানুল্লাহ তমাল, এবারে আছে শিরিন ইসলাম। আমরা এরকম চেষ্টা করব যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের থেকে আমাদের সাথে যেন তারা আমাদের এই উৎসবে অংশগ্রহণ করেন, থাকেন। আর এদিকে ফরিদপুরে যারা আছেন আমাদের উপদেষ্টা মণ্ডলী, তাদের কাছ থেকে আমরা যে পরামর্শ বা যে পেয়েছি, সাড়া পেয়েছি, সত্যি আশাপ্রদ। তার ভিতরে এখনো অনেক দুজন বাকি আছেন, যুক্ত হতে পারেননি। একজন যুক্ত হয়েছেন শওকত আলী জাহিদ, উনি একাধারে আবৃত্তিও করেন, উনি গানেও কম যান না, কবিতা লেখালেখি করেন। সব থেকে বড় পরিচয় উনি একজন সফল রাজনীতিবিদ। আমি সফল বলবো এই অর্থে যে ওনার রাজনীতিক গতানুগতিক ভাবে রাজনীতি করলে যে সমস্যাটি তৈরি হয় ব্যক্তি ইমেজে, সেই সমস্যাটি তার তৈরি হয়নি। সে এখনো মুক্ত আছেন, আমাদের মতন সাধারণ মানুষই আছেন তিনি। আর আছে আমাদের আর একজন সতীর্থ, ফরিদপুর আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক জাহিদ, ইঞ্জিনিয়ার জাহিদ বলি আমরা ওকে। তো উনি আবৃত্তি সমন্বয় পরিষদ ও কার্যনির্বাহী কমিটির সদস্য। সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং আমাদের ভবিষ্যৎ অনুষ্ঠান আমরা যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে সমাপ্ত করতে পারি। বিশেষ করে জাতির জনকের নামে যেহেতু অনুষ্ঠান আমরা করছি, তার সেই আদর্শ যাদের মাঝে আমরা ছড়াতে চাচ্ছি, সেই ছোট শিশু কিশোরদের মাঝে আমরা যেন কথা অন্তত একটু হলেও পৌঁছে দিতে পারি এবং তাদেরকে জাতির জনকের সোনার বাংলা গড়ার আদর্শে অনুপ্রাণিত করতে পারি। এই আমার কথা। সবাইকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ কুশল ভাইকে। আমরা জাহিদ ভাইয়ের কাছে, শওকত আলী জাহিদ ভাইয়ের কাছ থেকে একটুখানি কথা শুনে আসবো, তারপরে আমরা কবিতায় যাব। আমরা এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি কবি শওকত জাহিদকে, রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সভাপতি এবং অঙ্কুর আবৃত্তি চর্চা কেন্দ্রের উপদেষ্টা। সবাইকে শুভেচ্ছা। সামনে আমাদের কোরবানির ঈদ, আগাম শুভেচ্ছা জানাচ্ছি ঈদের। এবং সেই সাথে আসলে আমাদের ফরিদপুরটা তো একটু ভিন্ন রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যা আমাদের ফরিদপুরকে গ্রাস করেছে কয়েকটি অঞ্চল, এবং করোনা ভাইরাসের দিক দিয়ে আমাদের ফরিদপুর কিন্তু এখন একটি বাংলাদেশের মধ্যে সম্ভবত তৃতীয় স্থানে আছে। এইসব উপেক্ষা করে আমরা আজকের এই অঙ্কুর আবৃত্তি উৎসবে মিলিত হয়েছি এবং যারা মিলিত হয়েছেন আমাদের অঙ্কুর আবৃত্তি সংসদের সভাপতি, আবৃত্তি সমন্বয় পরিষদের সম্মানিত প্রেসিডিয়াম মেম্বার সম্ভবত অবসরীয়ন চৌধুরী কুশল, আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক তো সাহেব উপস্থিত আছেন। আমি কেন্দ্রীয় কমিটির কে উনি উপস্থিত আছেন। আমাদের আপা, আপনাকেও শুভেচ্ছা জানাই। আমাদের জাহিদ এবং শোয়েব। আসলে শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে।
আমার কথা কি শোনা শোনা যাচ্ছে? ঠিক আছে। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। অঙ্কুর আবৃত্তি উৎসব, এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানেও আমি ছিলাম। আসলে আমাদের এই সময় আমাদের এমন উৎসবের খুবই প্রয়োজন। আমাদের মানসিকভাবে যাতে আমরা হতাশাগ্রস্ত না হয়ে পড়ি, আমাদের শিশুরা যাতে হতাশাগ্রস্ত না হয়ে পড়ে, এবং এখন দেখা যাচ্ছে স্কুল না থাকার কারণে বাচ্চারা কিন্তু আসলে একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তো এই সময় বাচ্চাদের একটু এই আবৃত্তি, তারপরে চিত্রাঙ্কন, বই পড়া এসবের ভিতরে রাখতে পারলে আমার মনে হয় এই দিনগুলি ওদের জন্য খুব আনন্দের হবে। সেই দিক দিয়ে এই উৎসবটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। আমি উৎসবের সফলতা কামনা করছি এবং যারা অতিথি আছে সবার জন্য শুভকামনা করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জাহিদ ভাইকে। নেটওয়ার্ক জনিত কারণে ইঞ্জিনিয়ার জাহিদ ভাই আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, হয়তো চলে আসবেন। আমরা এ পর্যায়ে চলে যাব শিরিন ইসলামের কাছে। শিরিন আপার কাছ থেকে আমরা কথা শুনবো, তার সঙ্গে কবিতাও শুনবো। শিরিন আপা একই সাথে আমাদেরকে কথা শোনাবেন, তারপরে আবৃত্তি শোনাবেন। ধন্যবাদ শোয়েব। আপনি তো আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। আপনাকে ধন্যবাদ। আর অঙ্কুরের জন্য ভালোবাসা রইল, ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। অঙ্কুরের প্রতিষ্ঠা বার্ষিকী এবং আবৃত্তি উৎসব 2020 এই আয়োজন চলছে আবৃত্তি এবং নামে। তো আমার ভীষণ ভালো লাগছিল শুরু হবার আগেই শোয়েব পুরো পরিকল্পনাটা বললেন যে কিভাবে মানে কি কি আয়োজন করা হবে, এবং যখন আমরা মানে শুরু করলাম স্টিমিয়ার্ডে শোটা শুরু হলো, শোয়েব তার বর্ণনা পুরো বর্ণনাটাই করলেন এবং আমার ভীষণ পরিকল্পনাটা ভীষণ ভালো লেগেছে যে শিশুদের প্রতিযোগিতা থাকছে, বিচারকরা বিচার করছেন সেটার জন্য একটা পর্ব, আবার আবৃত্তিকে নিয়ে একটা পর্ব, বিভিন্ন জেলাকে সম্পৃক্ত করা হচ্ছে। ভীষণ ভালো লাগে আমার। আমি তো আসলে খুব উৎসব মুখর থাকতে পছন্দ করি। তো উৎসব এই যে এই করোনাকালীন সময়, এই যে আমরা সবাই একটা মানে অসহায় একটা দুঃসময় পার করছি, একটা ভাইরাসের কাছে আমরা অসহায়, কিন্তু আমাদের কোনো কিছুই থামিয়ে রাখতে পারেনি। আমাদের এই যে আমরা যারা শিল্প চর্চা করছি তাদের কোনোভাবেই দমিয়ে রাখতে পারছে না এই ভাইরাস। তো সেই যে এই যে পরিকল্পনাগুলো হচ্ছে, আমি সাধুবাদ জানাই অঙ্কুরকে। আর আমার সাথে আছেন কুশলদা, ভীষণ প্রিয় একজন মানুষ। কুশলদা আমাকে খুব স্নেহ করেন এবং কুশলদা মিটিং গুলোতে যখন আসেন, দেখা যখন হয়, ভীষণ ভালো লাগে। অনেক অসুস্থ কুশলদা, তারপরেও সব কিছুতে থাকেন উনি। কুশলদাকে অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা। আর জাহিদ ভাই আছেন আমার সাথে। জাহিদ ভাই হচ্ছে শওকত আলী জাহিদ। জাহিদ ভাই আমাকে চিনতেই পারেননি সম্ভবত। জাহিদ ভাইকে আমি অনেক ভালোভাবে চিনি। জাহিদ ভাই হচ্ছে ফরিদপুর জেলার হচ্ছে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের প্রতিনিধি, উনি ফরিদপুর অঞ্চলের। তো সেই জাহিদ ভাই আমাকে ভুলে গেছেন। আমি শিরিন ইসলাম, আমি এক সময় প্রচন্ড কাজ করতাম, ভীষণভাবে যুক্ত ছিলাম রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সঙ্গে। আপনার মনে পড়েছে কিনা? আপনার বাসায় আমি থেকেছি ফরিদপুর গিয়ে। যে বছর 2004 সালে যখন ফরিদপুরে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন হলো, আমি আপনার বাসায় 4 দিন ছিলাম। তো যাই হোক, জাহিদ ভাই আপনাকে অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। আর আমি কথা বলছিলাম এবং শুনছিলাম যে আমরা পার করছি মুজিব বর্ষ। অনেকগুলো আয়োজন, মানে অনেক উৎসবও আছে, অনেক মন খারাপের আয়োজন আছে আমাদের সামনেই। আমরা যেভাবে মুজিব বর্ষ পালন করবার কথা ছিল সেইভাবে করতে পারছি না। যেভাবে আমরা পরিকল্পনা করেছিলাম, মানে জাতীয় উদযাপন পর্ষদ যেভাবে পরিচালনা মানে পরিকল্পনা করেছিল সেইভাবে কিন্তু আয়োজন হচ্ছে না। কিন্তু তারপরেও আমরা নানাভাবে নানা রকম করেই উৎসব পালন করবার চেষ্টা করছি, জন্ম শতবার্ষিকী পালন করবার চেষ্টা করছি, মুজিব শতবর্ষ। তো সেইখান থেকে অঙ্কুরও বাদ যায়নি, অঙ্কুরের পরিকল্পনার মধ্যেও মুজিব শতবর্ষ আছে।
এবং আজকে আমার পরিবেশনাতেও থাকবে সেই বিষয়গুলো, মুজিব শতবর্ষ এবং সামনে 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবস, তারপরে হচ্ছে সামনেই আমাদের রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস 22শে শ্রাবণ, আমরা বর্ষাকাল পার করছি। এর মধ্যেই 3-4 দিন আগেই হচ্ছে তাজউদ্দিনের জন্মদিন পার করেছি। সবকিছুকে মাথায় রেখেই আমার বিভিন্ন রকমের পরিবেশনা থাকবে। যাই হোক, আমি শুরুতেই অনেক কথা বলে ফেলছি, আমি জানি না, মানে হয়তো এগুলো মনে হচ্ছে যে একটু বলি, এই কথাগুলো আসলে মনের কথা, সেগুলো তো না বলে থাকা যায় না। তো আমি শুরুতেই একটা যে আবৃত্তিটা করবো সেটা হচ্ছে বর্ষার আবৃত্তি, বর্ষাকে নিয়ে। এটা মধ্যযুগের বাংলা সাহিত্য থেকেই নেয়া, মধ্যযুগের সাহিত্য থেকে। সেটা হচ্ছে বিদ্যাপতি বৈষ্ণব পদাবলী থেকে বিদ্যাপতি পদ, এটা হচ্ছে বিরহের একটা পদ। তো সেইটা আমি আবৃত্তি করছি, তারপরে পর্যায়ক্রমে হয়তো আরো বিভিন্ন আবৃত্তিতে আমি যাব। আমার সাউন্ডটা কি ঠিক আছে শোয়েব? হ্যাঁ। ऐ सखी हमारी दुखेरो नाही और ए भारा बादर माह भादर सुन्न मंदिर मोर जम्पी घन घर जंती संतति भुवन भोरी भोरी खुंतिया कांत पाहन काम दारुन सगन घर सर हुंतिया कुलिश शत शत पात मोदित मयूर नाचत मातिया मत्त दादुरी डाके डाहुकी फट जावत छातिया तिमिर दिग भरी घोर जामिनी अथिर बिजुरिक पातिया विद्यापति कह कैसे गुंगाई बी हरि बीन दीन रातिया। অনেক ধন্যবাদ শিরিন আপা। আমরা মাঝখানে জাহিদ ভাই আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন, জাহিদ ভাই ফিরে আসছেন, আমরা জাহিদ ভাইয়ের কাছে যাব। ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, জাহিদ ভাইয়ের কাছ থেকে একটু শুভেচ্ছা কথা শুনবো এবং সাথে আবৃত্তিও শুনবো। সবাইকে মুজিবী অভিনন্দন। প্রথমে আমি অঙ্কুর আবৃত্তি চর্চা কেন্দ্রকে ধন্যবাদ জানাই, ফরিদপুরে এরকম একটি প্রোগ্রামের আয়োজন করবার জন্য। উপস্থিত আছেন আজকের এই লাইভ প্রোগ্রামের সম্মানিত সভাপতি আবিদ সুবহান চৌধুরী কুশল, সভাপতি মণ্ডলীর সদস্য। উপস্থিত রয়েছেন আমাদের দপ্তর সম্পাদক শিরিন আপা, উপস্থিত রয়েছেন শওকত আলী জাহিদ ভাই, একাধারে হচ্ছে তিনি একজন কবি এবং ফরিদপুরের সফল একজন রাজনৈতিকবিদ, আমার পছন্দের একজন মানুষ। তাকে শুভেচ্ছা জানাই আমার পক্ষ থেকে, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের পক্ষ থেকে এবং ফরিদপুর আবৃত্তি সংসদের পক্ষ থেকে। সবাইকে এই করোনাকালীন সবাইকে ভালো থাকবার জন্য বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সারা দেশ ব্যাপী যে এই লাইভ ভার্চুয়াল প্রোগ্রাম গুলো একেধারে সারা বাংলাদেশের ম্যাক্সিমাম সংগঠনগুলো লাইভ প্রোগ্রাম গুলো করছে মানুষকে ভালো রাখবার জন্য, দেশকে ভালো রাখবার জন্য, জাতিকে ভালো রাখবার জন্য। সামনে আমাদের মুজিব বর্ষ, আমরা সবাই বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে, বঙ্গবন্ধু জন্ম না হলে আমরা অবশ্য লাল সবুজের পতাকা পেতাম না, আমরা বিশ্বের দরবারে বাংলাদেশ লাল সবুজের পতাকা পেত না। বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি আমার আবৃত্তিতে চলে যাচ্ছি। শোয়েব, আমার কথা কি শোনা যাচ্ছে? আমি প্রথমে সুকান্তর একটি কবিতা পড়ব, প্রিয়তমা সু।
সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছে বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে। ফ্রান্স থেকে প্রতিবেশী বর্বাতেও আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে ত্বরান্বিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ কিন্তু নীলাকাশ আমাকে পাঠিয়েছে আমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের করা পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে স্রোত হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলাফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে। তোমার আর তোমাদের ভাবনায় তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায় মারিয়ার মড়কের দুঃসহ আঘাতে। বার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব, আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্রে থেকে আর এক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকার বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না তাও। তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্বরা আশায়। ঘরে ফেরার সময় হয়ে গেছে, আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই। মালায় আর পতাকায় প্রদীপে আর মঙ্গল ঘটে, জানি সম্বর্ধনা রটবে না লোকে মুখে, মিলিত খুশিতে মিলবে না বৃত্তের পুরস্কার। তবু একটি হৃদয়ে নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে। পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়, আর সামনে নয়, এবার পিছনে ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর তার তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বর্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা, যে সন্ধ্যায় রাজ পথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য। নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। ধন্যবাদ সাহেব। ধন্যবাদ জাহিদ ভাইকে। আমরা এ পর্যায়ে কবি শওকত আলী জাহিদের কাছে যাব। আমরা যারা আবৃত্তি করি তারা অন্যের লেখা পড়ি, অন্যের লেখা থেকে পড়ে আমরা নিজেদেরকে উপস্থাপন করি, কিন্তু কবির কণ্ঠে কবিতার যে একটা আলাদা স্বাদ আছে, কবির কাছে কবিতা তার মতো করে সুন্দর হয়ে ওঠে, সেই স্বাদটি নিতে চাই আমরা জাহিদ ভাইয়ের কাছে তার লেখা কবিতা শুনতে চাই। ধন্যবাদ সাহেব। ধন্যবাদ সাহেব। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি প্রথমে শিরিন আপাকে কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আসলে আমি চিনতে পারিনি শিরিন আপা, অনেক আগের কথা তো, আসলে 4 সাল তো অনেক আগের। আপনি আমাকে দেখেও নিশ্চয়ই চিনতে পারেন নাই প্রথম, তাই না? হ্যাঁ ঠিকই, কারণ আসলে একটা কঠিন সময়ের মধ্যে আমরা ওই সম্মেলনটি করেছিলাম।
সে সময় জামাত জোট, বিএনপি জোট সরকার ক্ষমতায়, সেই সময় বা ফরিদপুরে ওই সম্মেলনটি আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। যা হোক, আপনাকে অনেক শুভেচ্ছা। আমার খুব ভালো লাগছে আপনাকে অনেকদিন পরে দেখা আপনার সঙ্গে। আপনি অবশ্যই আবারও রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের কোনো প্রোগ্রামে গেলে দেখা হবে নিশ্চয়ই। আমি বৃষ্টির একটি কবিতা পড়ি, খুব ছোট্ট। আমার তৃতীয় কাব্য গ্রন্থ নিত্যবাদে অযুত প্রাণে, এই বই থেকে বৃষ্টি নারী। এক রাতে তুমি কেমন বৃষ্টি হয়ে গেলে, ভিজতে থাকলো পথ ঘাট মাঠ প্রান্তর, থই থই জল ভাসিয়ে নিল উঠোন অন্তর। আমার চৌতলা ঘরে তখন মহুয়ার ঘ্রাণ, বুকের ভিতর অমনায় এক যৌবনবতী। বৃষ্টির ঘোরে আরো গভীর হয় দুই প্রাণ, তোমার দেহ বল্লরিতে বৃষ্টির নিত্য অবিরত। কষ্টতি শরীরে আনে ছান্দিক মাদকতা, নিঃশব্দে তলিয়ে যায় দেহের পরতে পরতে। বৃষ্টি হয়ে ঝরতে এক সকালে তুমি হয়ে গেলে পুনঃ মানুষ। চৌতলা ঘরে এখনো মহুয়ার ঘ্রাণ, বুকের গহীনে অমনিতে তুমি অথবা বৃষ্টি নারী অপেক্ষমান। বাহ, বৃষ্টি নারী, সুন্দর। আমরা আবার শিরিন আপার কাছে যাব। হ্যাঁ, বোঝা যায়। বঙ্গবন্ধুর একটি কবিতা পড়ি। আমি বঙ্গবন্ধুর একটি কবিতা পড়তে যাচ্ছিলাম। বঙ্গবন্ধুর কবিতা আমরা শুনবো, আর একটু পরে শুনি। আপনি তো আমাদের সঙ্গে আছেন পুরো সময়, একটু পরে শুনি। আচ্ছা, ঠিক আছে। বঙ্গবন্ধুর কবিতা আমরা শুনবো, একটু পরে শুনি। আপনার বঙ্গবন্ধুর কবিতা ঘুরে আসি। আচ্ছা, একটু আসেন, আমরা একটু পরে। আমরা শিরিন আপার কাছে যাব। শিরিন আপার কাছ থেকে জানতে চাওয়া, যদি আবৃত্তি শিল্পীর সংখ্যা দেখতে যাই আমরা, স্কুল কলেজ পর্যায়ে থেকে যারা আবৃত্তি চর্চা করে, তার ভেতরে যদি নারী পুরুষ সংখ্যার দিক থেকে দেখতে যাই, আমাদের কাছে সংখ্যায় ক্ষেত্র বিশেষে মনে হয় যে মেয়েরা বোধহয় এগিয়ে আছে। কিন্তু সাংগঠনিক আবৃত্তি চর্চার ক্ষেত্রে যে আমরা তার উল্টা চিত্র দেখি। বরং সাংগঠনিক আবৃত্তি চর্চার ক্ষেত্রে আমরা যে দেখি যে আহ একটা কমিটি করতে হলে কোরাম পূরণের জন্য যেই কয়জন নারী পদ দরকার সেরকমও খুঁজে পাওয়া যায় না। এরকমটা কেন হয়? এই বাস্তবতার কারণটা কি? আমার যেটা মনে হয় যে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় যেটা বলে যে আমি তো কণ্ঠশীলনে আছি। তো কণ্ঠশীলনে যখন আমরা যে ওয়ার্কশপ গুলো করি, কর্মশালা গুলো করি 4 মাস অন্তর অন্তর, তখন ওই যে যখন ইন্টারভিউ নেই তখন দেখি যে অসংখ্য মেয়ে, মানে মেয়ের সংখ্যা আসলেই বেশি থাকে। ভর্তিও হচ্ছে মেয়েরা বেশি, তারপরে হচ্ছে সংগঠনে যুক্তও হচ্ছে মেয়েরা বেশি। কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে সংসারে যে বা ক্যারিয়ারের কারণে তারা দেখা গেছে যে সংগঠন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তখন এসে দেখা যায় যে সংগঠনে আবার ছেলে কর্মী বেশি পাচ্ছি আমরা, কারণ ছেলেদের এই সীমাবদ্ধতাগুলো কম। ছেলেরা চাকরি বাকরি করে বাকি সময়টা সংগঠনে দিতে পারে, কিন্তু একটা মেয়ে যদি চাকরি করে তখন সে সংগঠনে সময় দেওয়া তার জন্য কঠিন হয়, কারণ সংসার অনেকটা সময় তার কাছ থেকে নিয়ে নেয়। আর আসবো কমিটির ব্যাপার, মানে বিভিন্ন ফেডারেশন ফোরাম টোরাম গুলোতে নারী সংখ্যা কম। আমি গত কয়েকদিন ধরে একটা তালিকা করছিলাম, একটা অঞ্চলের একটা তালিকা করছিলাম যে আমাদের 81 জন হচ্ছে সদস্য, মানে আবৃত্তি সমন্বয় পরিষদের 81 জন সদস্য টোটাল, মানে প্রেসিডিয়াম মেম্বার থেকে শুরু করে। তো এটাকে যদি 27 ভাগে ভাগ করি তাহলে এক একদিন একটা পর্বে 3 জন করে থাকে। তো এই 27টা পর্বে আমি 27টা নারী পাচ্ছিলাম না। পুরুষ দেখা গেছে যে একদিনে 3 জনই পুরুষ রাখতে হচ্ছে আমাকে। আবার কোনো কোনো দিনে গিয়ে হয়তো দুটো পুরুষের সঙ্গে একজন নারীকে দিতে পারছি। তো 27 জন মানে 1/3 ও হয় না, মানে পুরুষের সংখ্যা বেশি, দেখা গেছে হাতে গোনা আমরা কয়েকজন নারী আছি। তো সেইগুলো হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, এটা যে কোরাম পূরণের ওই যে যেটা বললেন শোয়েব, যে কোরাম পূরণের ব্যাপারটা কিছুটা না এরকম না,
যেহেতু আমাদের মানে প্রধানমন্ত্রী নারী, হ্যাঁ, তো প্রধানমন্ত্রী চেষ্টা করেন নারী কোটা বাড়ানোর জন্য। হ্যাঁ, কিন্তু আসলে ফেডারেশন বিভিন্ন ফোরাম গুলোতে গিয়ে কি দেখা যায় যে তারা হয়তো অনেক কিছু বলেন, অনেক করেন, কিন্তু নারীদেরও সেইভাবে এগিয়ে আসার ব্যাপারটি নেই। সংগঠন মানে সাংগঠনিক চর্চার ব্যাপারটিও নারীরাও অনেক বিষয়ে অনেক এগিয়ে আছেন, কিন্তু আবার অনেক বিচার বিশ্লেষণ অনেক দিক থেকে পিছিয়েও আছেন। তো সেই বিচারগুলো হয়তো করেন যারা এই নীতি নির্ধারক যারা আছেন, তারা এই বিচার বিশ্লেষণ করে হয়তো নারীদের এটার সংখ্যা কম রাখেন। তো আমি আসলে আর এর চেয়ে বেশি বিশ্লেষণে যাব না। আমার কাছে তাই মনে হয় যে নারীদের আগ্রহই নারীদেরকে অনেকটা পিছিয়ে রেখেছে। অনাগ্রহ শুনতে অনাগ্রহ পাচ্ছেন? নারীদের অনাগ্রহ। শোয়েব কি শুনতে পাচ্ছেন? আর শোয়েবের সংযোগ হয়তো ঝামেলা করছে। আছি তো এখন, ঝামেলা ছিল, এখন আছি। হ্যাঁ, দেখতে শোয়েবের কি হলো? শোয়েবের কি হলো? আছি আছি। হ্যাঁ, এখনো দেখা যাচ্ছে। হ্যাঁ, এখনো দেখা যাচ্ছে। এখনো দেখা যায় না? হ্যাঁ, দেখা যাচ্ছে। এখন দেখা যায়। ওকে, দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। যায় যায় দেখা তো যাচ্ছে। আমি সেটা বলছিলাম যে নারীদের আগ্রহ অনেক দিক থেকে নারীরা অনেক এগিয়ে আছে, অনেক শিল্প চর্চার দিক থেকেও নারীরা এগিয়ে আছে, কিন্তু এই সাংগঠনিক বিষয়গুলোতে তাদের অনেক ঘাটতি আছে। আমি সংগঠন করতে গিয়ে দেখেছি তারা মানে প্রায়োরিটির ব্যাপারটাকে আসলে সংগঠনকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখেন না। দেখা গেছে সংসার সন্তানই তাদের ফার্স্ট প্রায়োরিটি হয়ে যায় একটা সময় পর। তো সেই জায়গা থেকে নারীরা পিছিয়ে আছে, যে কারণে হয়তো ফোরাম গুলোতে নারীর সংখ্যা কম, আমার কাছে মনে হয়। আচ্ছা, কবিতা শুনবো আপনার কাছে। আহ, হ্যাঁ, কবিতা করব। আসলে আমি সবসময়ই যখনই কোনো লাইভ বা মঞ্চে উঠি আমি সবসময় মানে একাধিক কবিতা করার সুযোগ থাকে, আমি প্রথমে রবীন্দ্রনাথ করি। আজকে সেটা একটু ব্যতিক্রম হলো, আজকে আমি বিদ্যাপতির পদ দিয়ে শুরু করলাম। আমি বেশ কয়েকটা আয়োজনেই এটা করছিলাম, কারণ একটু ভিন্ন একটা পরিবেশনা, যে কারণে আমি এটা দিয়ে, আর বর্ষাকাল, আমরা শ্রাবণ মাস পার করছি, যে কারণে ওই বিদ্যাপতির পদ দিয়ে শুরু করেছি। আমি এখন রবীন্দ্রনাথ করব, রবীন্দ্রনাথের বাউল কবিতাটি করব। দূরে অশ্বত্থ তলায় পুতির কণ্ঠিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার এক তারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া। সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তাই ঘরে কেন বসায়? কত আমায় ভাই, তোমার গুরু মশাই নাই? আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে, তোমার কি কথা যে কয়, সব কি তুমি বোঝো? তারই মানেই যেন খোঁজো ফিরে আপন ভুবনময়। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো? নেবে আমায় সাথে ওসব পণ্ডিতেরই হাতে, আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই, যেন আকাশ খানা পাই, আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো?
দ্বারের আগল ধরে নাচো বাউল আমারই এইখানে, সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে তোমার ভাঙন লাগা গানে। বাহ, খুব সুন্দর। আমরা শওকত জাহিদের কাছে যাব। জাহিদ ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে, এই যে শুরুতেই যা বলছিলাম আপনার কবিতার আহ, আলোচনা শোনার আগে, যে কবির কাছে কবিতা এবং আবৃত্তি শিল্পীর কাছে বা আবৃত্তিকারের কাছে কবিতা তো দুই রকম হয়। মানে আবৃত্তি শিল্পী যখন একটা কবিতাকে উপস্থাপন করেন সেইটার একরকম, আপনি নিজে যখন নিজের কবিতা আবৃত্তি করেন বা পাঠ করেন সেইটা আরেক রকম। আপনার কবিতা আপনার নিজের কাছে কোনটা বেশি পছন্দ? মানে আপনি নিজে পড়ে শোনাতেই পছন্দ করেন, নাকি একজন আবৃত্তি শিল্পী যদি সেটা তৈরি করে উপস্থাপন করে সেইটাতে আপনার ভালো লাগা তৈরি হয়? সেই এই জায়গাটাতে একটু আলোকপাত করবেন যে আবৃত্তি শিল্পীর আসলে, আপনি একজন কবি হিসাবে আবৃত্তি শিল্পীর বা আবৃত্তিকারের প্রয়োজনীয়তা কতখানি অনুভব করেন, আছে কি নাই? আমি আসলে অনেক ক্ষণ ধরে আমি শুনতে পারিনি ঠিক সোহেবের প্রশ্নের শেষ। আচ্ছা, আমি সংক্ষেপে আরেকবার একটু বলি। বিষয় হচ্ছে, একজন কবির কাছে তার কবিতা আবৃত্তি শিল্পীর কণ্ঠে যেই স্বাদ, সেইটা তিনি পছন্দ করবেন বেশি, নাকি তিনি নিজের কণ্ঠে শোনাতেই বেশি পছন্দ করবেন? আবৃত্তি শিল্পীর প্রয়োজন আছে কিনা একটা কবিতাকে শ্রোতার কাছে পৌঁছে দিতে? জাহিদ ভাই শুনতে পাচ্ছেন? লাইভ স্ট্রিমিং এর এইটা একটা জটিলতা। আমাদের সকল জায়গায় নেটওয়ার্ক একই মাত্রায় থাকে না বলে আমরা অধিকাংশ সময়ই একই সাথে একই তালে চলতে পারি না। নেটওয়ার্ক জনিত কারণে আমরা প্রায়ই অনেক কিছু হারিয়ে ফেলি এবং কিছু সময় চলে যায়। আচ্ছা, জাহিদ ভাই এখন শুনতে পাচ্ছে বোধহয়। জাহিদ ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে, আবৃত্তি শিল্পীর প্রয়োজনীয়তা একজন কবি হিসাবে আপনি কতটা অনুভব করেন? এই প্রশ্নটার উত্তর দিয়ে আপনি একই সাথে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতাও শোনাবেন। আচ্ছা, আমি দারুণভাবে অনুভব করি এই কারণে যে যখন যদি কেউ, আমার কবিতা তো আসলে আবৃত্তি করা কেউ করবে, এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের। যদি কেউ কখনো করে তখন আমার অত্যন্ত ভালো লাগে। আসলে সব কবিতা তো আবৃত্তিযোগ্য নয়, এটা আমি বুঝি। হ্যাঁ, তো যেটি করা যায় সেগুলো যদি করে তাহলে আমার কাছে খুব, আমি মনে করি যে আবৃত্তি মানে বাচিক শিল্পী আসলে আমাদের অপরিহার্য। যারা কবিতা লেখেন, যারা এই চর্চাটা করেন, তাদের আসলে আমাদের এই কবিতা পৌঁছে দেবে মানুষের কাছে কারা? যারা আবৃত্তি করেন তারাই তো সুন্দর করে উপস্থাপন করবেন, সেটি গ্রহণ করবে। তো আমি আশা করি আমার যারা আছেন শুভানুধ্যায়ী যারা আছেন তারা করেন যাতে মানুষ জানতে পারে। আমার কাছে খুবই মানে অপরিহার্য যারা আবৃত্তি করেন, কবিতার জন্য আবৃত্তি বাচিক শিল্পী খুবই অপরিহার্য আমার কাছে মনে হয়। আমি আবৃত্তি করি এখন এবং গুরুত্ব অপরিসীম। সোহেব যে প্রশ্নটি করেছিল আবৃত্তিকারের প্রশ্ন, এটি গুরুত্ব কবিতার ক্ষেত্রে, কবিদের ক্ষেত্রে আমার মনে হয় অপরিসীম। তো আসলে আমি তো পাঠ করি, আমি তো আবৃত্তি করতে পারি না। আমার কবিতা বঙ্গবন্ধুকে উৎসর্গ করে কবিতা, তুমিই যেন বাংলাদেশ, চলতে চলতে থমকে দাঁড়ালাম, মনে হলো ওই তো তুমি তাকিয়ে আছো দূরে, তোমার সরল দৃষ্টিতে বাংলার শ্যামলী মাছ, তোমার মুখে পাইপের ধোঁয়া উড়ে যাচ্ছে নীলিমায়, মাঝে মাঝে পরিষ্কার করছো তোমার চশমার স্বচ্ছ কাজ,
যেন খুব ভালো করে দেখে নিতে চাও তোমার প্রিয় বাংলাদেশ। গুনগুন করে গাইছো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তোমার সফেদ পাঞ্জাবিতে দেখি বাংলাদেশের মানচিত্র। তোমার রেনু, কামাল, জামাল, রাসেল যার যার কাছে ব্যস্ত। আমিও চোখের চশমাটি খুলে ধুয়ে মুছে আবার পড়লাম। এবার খুব স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার কুঞ্চিত ভ্রু। কি এক অশুভ আশঙ্কায় বারবার পুষতে যাচ্ছিল। তোমার কবুতরগুলি উঠতে উঠতে ফিরে আসছিল তোমারই প্রিয় আঙিনায়। কি জানি কিসের মমতায়। তুমি অনুভব করছিলে অশনি শঙ্কা। তোমার বিশাল হৃদয়ে তবুও বিশ্বাসের জমাট হিমালয়। তোমার তর্জনী উচ্চমুখী হয়ে বলতে থাকে মানব মুক্তির গান। তুমি তো তোমার মানুষকে বড় বেশি ভালোবেসেছিলে, ভালোবেসে গিয়েছিল অমর কবিতাখানি। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। পরাধীনতা নয় মৃত্যু, এমন প্রশ্নে তুমি অট্টহাসিতে ফেটে পড়েছিলে। হায়নার খোলা কবরের তোয়াক্কা না করে বলে উঠেছিলে স্বাধীনতা। আমি আবারও ফিরে তাকালাম। অস্থির অজানা ভয়ে আমার বুক হিম হয়ে যায়। তুমি ধীর স্থির রাজকর্ম করছিলে, কখনো বা খুনসুটিতে মারছিলে শিশু রাসেলের সাথে। তোমার চারিদিকে তখন অসংখ্য মীর জাফর অবলীলায় চলে। মা কান্নায় তুমিও কেমন মোহচ্ছন্ন হয়ে পড়েছিলে। অন্তরক্ষে বন্ধু ভেবে টেনেছিলে কাছে। ষড়যন্ত্রের জাল তখন তোমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। তুমি বুঝতেই পারোনি তোমার স্বাক্ষরে ট্যাঙ্ক তাক করে তোমারই বুকে। তখনও মুয়াজ্জিনের সালাতের আহ্বান চলছিল মসজিদ থেকে। তখনই মীর জাফরের অসংখ্য বুলেটে ক্ষতবিক্ষত হয় তোমার দেহটি। নিথর পড়ে থাকে তোমারই স্বাধীন জমিনে। এদিকে সেদিকে ছড়ানো ছিটানো তোমার প্রিয়তম রেনু, কামাল, জামাল, রাসেল সহ অগণিত প্রিয়জনের মৃতদেহ। আমার দৃষ্টি ঝাপসা হয়ে আসে। তোমার রক্ত মাখা পাঞ্জাবি তখন রক্তাক্ত মানচিত্র। তেরো তোমার তর্জনীতে তখন আরেকটি যুদ্ধের ডাক। পাইপ থেকে উচ্চারিত আগুন আলো। পিতা, তোমার রক্তাক্ত দেহে বিজয় পতাকা খানি। হ্যাঁ সাহেব, কবিতা শেষ। হ্যাঁ, খুবই সুন্দর কবিতা। দর্শকরাও আপনার এই কবিতার প্রশংসা করছিলেন। লিটন ভাই লিখেছেন ভালো লাগছে শওকত জাহিদ ভাইয়ের কবিতা। আরো একজন কমেন্টস করেছেন শওকত সাহেব অপূর্ব আপনার আবৃত্তি পরিবেশনা। অর্থাৎ এই যে যে আলোচনাটি আমরা বলছিলাম যে কবির কণ্ঠে কবিতার একটা আলাদা স্বাদ আছে। আমরা আবৃত্তি করবার সময় অনেক ব্যাকরণ ট্যাকরণ মেনে অনেক কিছু করার চেষ্টা করি কাঠামো টাঠামো দিয়ে, কিন্তু কবি সেই কাঠামোর বাইরে নিজে যেইভাবে সৃষ্টি করেন সেইভাবে করে এটাকে উপস্থাপন করেন। সেইটার একটা অন্যরকম ঘ্রাণ আছে, অন্যরকম স্বাদ আছে। সেই স্বাদটা অকৃত্রিম আমাদের কাছে। আমরা সেই স্বাদটাও নিতে চাই বলে আজকে আবৃত্তি এবং অনুষ্ঠানে শুধু আবৃত্তি শিল্পীরাই না, কবিও সংযুক্ত হয়েছেন। আমরা এই পর্যায়ে ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলামের কাছে যাব। ইঞ্জিনিয়ার জাহিদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি মফস্বলে দীর্ঘদিন ধরে সংগঠন করছেন। আপনি যে সংগঠন করছেন সেই সংগঠনের সঙ্গে একসময় আমিও বেশ কিছুদিন কাজ করেছি ফরিদপুর আবৃত্তি সংসদে। আহ একটা সংকট তো আমাদের সবসময় এই সকল জায়গায় থাকেই যে আহ ধরেন আবৃত্তি সংসদের জন্য যেই বয়সী কর্মী বাহিনী আমরা চাই, সেই বয়সী কর্মী বাহিনী খুব অল্প সময়ের জন্য আমাদের কাছে আসে এবং তারা চলে যায়। মফস্বলের বড় সীমাবদ্ধতা হচ্ছে এখান থেকে মানুষ থাকে না, এই শহরে থাকে না। যেমন ব্যক্তি আমিও যদি বলি, আমিও ফরিদপুর শহরে থাকিনি, আমি আপনাদের সঙ্গে কাজ করেছি এক সময়, কাজ করে আমি ঢাকায় চলে গিয়েছি। এই সংকট থেকে বের হওয়ার উপায় কি হতে পারে? মানে সংগঠনে কিছু স্থায়ী কর্মী না হলে সংগঠন সামনে আগায় না, এক জায়গায় আটকে থাকে। এই স্থায়ী কর্মী তৈরির জন্য আসলে কি করা যেতে পারে?
এইটা নিয়ে আমাদের কি ভাবা উচিত, কেমনে কাজ করা উচিত, এইটা নিয়ে যদি একটু বলেন। ধন্যবাদ শোয়েবকে, ধন্যবাদ শোয়েবকে মূল্যবান কথা বলবার জন্য। এই সমস্যাটার মূল কারণ হচ্ছে আমাদের স্থানীয় যে ছেলে মেয়ে আমাদের আছে, আসলে স্থানীয় ছেলে মেয়েদেরকে আমরা ধরে রাখতে পারি না। তারা হচ্ছে বেশ কিছুদিন কাজ করে, কাজ করার পরে ভালো কোনো জব পেলে সেখানে চলে যায়। এই একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছিল যে আমরা তো সবসময়, তুমি যখন আমার সাংগঠনিক সম্পাদক ছিলা, তুমি বিষয়টা দেখেছো যে আমাদের সংগঠনে একসময় প্রচুর ছেলে মেয়ে ছিল। রাজেন্দ্র কলেজের স্থানীয় ছেলে মেয়ে আমরা খুব কম ছিলাম। ইভেন অল্প কিছুদিন, মানে এই মাস 6 যাবত আমি কিছু স্থানীয় ছেলে মেয়ে পেয়েছি আমার সংগঠনে। তা মোটামুটি হচ্ছে 10-12 জন হবে। ওরা স্থায়ী ভাবে, মাঝখানে বোধহয় তুমি দেখেছো যে আমরা 21শে ফেব্রুয়ারি একটা প্রোগ্রাম, এই যে 21শে ফেব্রুয়ারি আমরা একটা প্রোগ্রাম করেছি, যে প্রায় 14 জন ছেলে মেয়ে ছিল ওই উপস্থাপনায়। এর মধ্যে হচ্ছে 2টা ছেলে হচ্ছিল রাজেন্দ্র কলেজের, আর প্রত্যেকটা ছেলে মেয়ে হচ্ছিল আমাদের ফরিদপুরের। এটা সংগ্রহ করতে তাদের অভিভাবকদের কাছে পর্যন্ত যাইতে হয়েছে। মেয়েদেরকে গ্রুপে ইনক্লুডিং করার জন্য তাদের অভিভাবকদেরকে কাছে গিয়ে, এবং আমাদের অভিভাবকদের কাছে গিয়ে তাদেরকে কনভাইট করে তাদেরকে সংগঠনে নিয়ে আসতে হয়েছে এইভাবে। আর আসলে অভিভাবকরা আসলে আমাদের ফরিদপুরের ছেলে মেয়েদের অভিভাবকরা আসলে ওইভাবে ছাড়তে চায় না। যে প্রথমে কিছুদিন কাজ করলো, তারপরে দেখা গেল যে একটা সময় কলেজে উঠলো, আর অভিভাবক বলছে এখন আর তোমার হচ্ছে আবৃত্তি নাটক এসব করার দরকার নেই, তুমি তোমার পড়াশোনা করো। দেখা গেল সময় সুযোগ বুঝে তাকে হচ্ছে বিয়ের পিড়িতে বসতে হয়। এটা কিন্তু একটা বিশাল একটা সমস্যা। কিন্তু যারা, আমার সংগঠনের অনেক ছেলে মেয়ে ছিল স্থানীয়, যারা লোকাল ছেলে মেয়ে শহরের, তাদের প্রত্যেকেরই পড়ালেখা শেষ, চাকরি হয় না, ফ্যামিলি থেকে বিয়ের পিড়িতে বসাই দিয়েছে। ইভেন ইমিডিয়েটলি আমরা কিন্তু বেশ কিছু ছেলে মেয়ে পেয়েছি। তুমি ফরিদপুর আসছো, যে বাচ্চাদেরকে পাওয়া যায়, কিন্তু বড় আমাদের শ্রেণী যারা হচ্ছে কলেজ পুরো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরে, এই ধরনের ছেলে মেয়ে গোছানো খুব কঠিন। একটা সময় পড়ালেখা শেষ হয়ে গেলে তারা হচ্ছে যার যার কর্মক্ষেত্রে যাওয়ার জন্য তারা হচ্ছে খুব ফ্যামিলির থেকে চাপ এসে যায় যে তোমার কিছু করার দরকার। আর তুমি যখন সাংগঠনিক ভাবে ফরিদপুরে এখন কাজ করবে, আমি মনে করি এই জায়গাটা হচ্ছে তুমি দেখতে পাবে যে এই জায়গাটা আসলে কতটা কঠিন। মানে মফস্বলের ছেলে মেয়েদেরকে গুছানো, আমি মনে করি সো টাফ। তারপরেও আমি আমার চেষ্টার কোনো ত্রুটি নেই যে ইভেন তুমি তো একটা বিষয় জানো যে আমার সংগঠনের ছেলে মেয়েদেরকে এভরিথিং খরচ কিন্তু আমি বহন করি। তাদের আসা যাওয়ার রিক্সা ভাড়া প্রত্যেক দিন কিন্তু তাদেরকে আমি চেষ্টা করি দিয়ে দেওয়ার জন্য, যে তবুও তারা আসুক, কাজ করুক, এবং তাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছানোর যে দায়িত্ব সেটাও আমি বহন করি। বাড়িতে ঢুকে, এবং আমি যদি না যেতে পারি তাহলে ফোন করি যে বাড়িতে মেয়েরা পৌঁছালো কিনা, এবং না পৌঁছালে তার বাবাকে ফোন করি অথবা মাকে ফোন করি। এই জিনিসটা করতে হয়। চেষ্টা করতেছি যে এইভাবে তুমি আসছো ফরিদপুরে কাজ করবা। আমার মনে হয় যে তুমি বেশ কিছুদিন থাকলে মানে তুমি বুঝতে পারবা বিষয়টা, বোঝার মতো সেই দক্ষতা, সেই জায়গাটা তোমার মধ্যে আছে। আমি জানি যে তুমি ছেলে মেয়েদের একত্রিত করতে পারবা। সেই সাংগঠনিক জায়গাটা তোমার মধ্যে অনেক ভালো, কারণ তুমি তো আমাদের সাথে কাজ করেছো এক সময়। ধন্যবাদ শোয়েবকে। আমার কথা কি শোনা? হ্যাঁ, আবৃত্তি শুনবো। আমি ভিন্ন মাত্রার একটা কবিতা পড়তে চাচ্ছি, যেহেতু শিরিন আপা আছে, কুশল ভাই আছে, জাহিদ ভাই আছে। আমি স্বতন্ত্রনাথ দত্তের দূরের পাল্লা কবিতার অংশ বিশেষ
পড়ে শোনাতে যাচ্ছি। আমি এই কবিতাটা ছোটবেলায় আমরা যখন আমাদের পাঠ্য বইতে ছিল তখন পড়েছি। এটা শিরিন আপাও বোধহয় আপনারাও বোধহয় পেয়েছেন। এই মানে চয়নিকা যে আমাদের একটা বই ছিল, সেই বইতে কিন্তু এই কবিতাটা ছিল যে দূরের পাল্লা। পড়ছি, দূরের পাল্লা। চিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিন ভোর দেই দূর পাল্লা। কুঞ্চির তীর ঘর ওই চর যাচ্ছে, বনহাঁস ডিম তার শ্যাওলায় যাচ্ছে। চুপ চুপ ওই ডুব, দেয় পান কৌটি, দেয় ডুব। টুপ টুপ ঘমটার বউটি। রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি, ধূপ ছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি। মুখখানি মিষ্টি রে, চোখ দুটি ভোমরা, ভাব কদমের ভরা, রূপ দেখো তোমরা। পানবিনে ঠোঁট রাঙা, চোখ কালো ভোমরা, রূপশালী ধান বানা, রূপ দেখো তোমরা। পান সুপারি এইখানেতে সংখ্যা ভারী, পাঁচ পীরেরই সিন্নি মেনে চল টেনে বইটা হেনে। বাক্স মুখে সামনে ঝুঁকে, বাই বাঁচিয়ে ডাইনে রুখে, বুক দে টানো বইটা হানো। ৭১৭ কোপনো, হার বেরোনো খেজুর গুলো, ডাইনে যেন ঝামুর চুলো। নাচতে ছিল সন্ধ্যা গামে, লোক দেখে কি থমকে গেল। জমজমাটে ঝাঁকিয়ে ক্রমে রাত্রি এলো। ঝাপসা আলোয় চরের ভিতে, ফিরছে কারা মাছের পাছে। পীর বদলের কুদ্রতিতে, নৌকা বাঁধা হিজল গাছে। লক লক সর্বণ বক্তায় মগ্ন, চুপ চুপ চারদিক সন্ধ্যায় লগ্ন। চারদিক নির্সার, ঘোর ঘোর রাত্রি। চিপখান তিনদার চারজন যাত্রী, জড়ায়ে ঝাঁঝি দ্বারের মুখে, ঝাউয়ের বিধি হাওয়ায় ঝুঁকে। ঝিমাই বুঝি ঝিঝির গানে, স্বপন পানে পরাণ টানে। তারাই ভরা আকাশ কি, ভুলোয় পেয়ে ধুলোর পরে। লুটিয়ে পড়লো আচম্বিতে, কুহুক মোহ মন্ত্র ভরে। কেবল তারা, শেষের শিরে মানিক ভরা। হিসেব নাহি সংখ্যা নাহি, কেবল তারা। আর জোরদের ক্রোশ, জোরদের ঘণ্টা, টান ভাই টান সব, নেই উৎকণ্ঠা। চাপ চাপ শ্যাওলায়, দ্বীপ সব সার, বৈঠার ঘাড় সেই, দ্বীপ সব নড়ছে। ভিল ভিলে হাসতাই, জল গায়ে চড়ছে। ওই মেঘ জমছে, চল ভাই সমঝে। গাও গান, দাও শীষ, বকশিস। খুব জোর ডুব জল, বয় স্রোত ঝির। নেউ ঢেউ কল্লোল, নয় দূর নয় তীর। নেই শঙ্কা, চল ভাই ফুর্তি। বকশিস টঙ্কা। বকশিস ফুর্তি। ঘোর ঘোর সন্ধ্যায়, ঝাউ গাছ দুলছে, দোল কমলিল ফুল তন্দ্রায় ধুলছে। লক লক সর্বণ বক্তায় মগ্ন, চুপচাপ চারদিক সন্ধ্যার লগ্ন। চারদিক নির্সার, ঘোর ঘোর রাত্রি। ছিপখান তিনদার চারজন যাত্রী, ছিপখান তিনদার চারজন যাত্রী, ছিপখান তিনদার চারজন যাত্রী। ধন্যবাদ। ধন্যবাদ শেখ। জাহিদ ভাইকে ধন্যবাদ। আমরা এটা একটা এই মুহূর্তে লিটন ভাই একটা লিটন ভাই আমাদেরকে একটা কমেন্টস করছে। এই কমেন্টস ভালো লাগছে জাহিদ ভাই, যন্ত্রানুষঙ্গ থাকলে আরো ভালো লাগতো। এই যে তবলার সাথে পড়লে এই কবিতাটা আরো ভালো হতো। তারপরে অনেকদিন ভালো লাগতো। হ্যাঁ। আচ্ছা, এই বিষয়ে আমি একটু আমাদের সভাপতির কাছে যাব, কুশল ভাইয়ের কাছে, যে আবৃত্তিতে
এই মিউজিক বলি বা আবহ সঙ্গীত বলি বা যন্ত্রানুষঙ্গ বলি, এই বিষয়ের ব্যবহার নিয়ে আহ আপনার মতামত কি? আসলে আবৃত্তিতে যন্ত্রানুষঙ্গ কতটা প্রয়োজন, কতটা প্রাসঙ্গিক বা কতটা দরকারি, এই বিষয়ে একটুখানি কুশল ভাইয়ের মতামত শুনবো। আচ্ছা, আমার মতামত হচ্ছে আমি প্রয়োজন বোধ করি না, কারণ আবৃত্তি কণ্ঠের কাজ, কণ্ঠ দিয়েই তার কবিতার ভাব বা লেখার ভাব প্রকাশ করতে হবে। এখানে যদি যন্ত্রসঙ্গীত হয় তাহলে সেটা তো সঙ্গীতই করা যেত। কবিতা তো সঙ্গীত, কবিতাও তো সঙ্গীত হয়, তাই না? সঙ্গীত মানে যে ছন্দ কবিতা লেখা হয় গান, সেই ছন্দে কবিতাও লেখা হয়। আমি এই দিকটায় খুব একটা ই করি না, সাপোর্ট করি না বিষয়টা। তারপরেও কিছু কিছু বিশেষ কবিতা আছে যেখানে যন্ত্রসঙ্গীত বলে আমার খারাপ খুব একটা লাগে না। যুগের সাথে তো তাল মিলাতে হয়, সেই তাল মিলানো আর কি, আমার এই মত। ধন্যবাদ। আমরা শওকত জাহিদ ভাইয়ের কাছে যাব আবার। শওকত জাহিদ ভাই রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সংগঠন করেন, পাশাপাশি রাজনীতি করেন। রাজনীতির কথা কুশল ভাই শুরুতেই বলেছে, কিন্তু রাজনীতি প্রসঙ্গটা এ কারণেই আজকে আনছি, আমাদের রাজনীতিতে সাংস্কৃতিক বোধসম্পন্ন মানুষের উপস্থিতি যত বেশি সংখ্যায় বাড়বে, আমাদের ধারণা আমাদের রাজনীতি তত সুন্দর হবে। এই জায়গা থেকে রাজনীতি এবং সাংস্কৃতিক চর্চা পাশাপাশি করছেন আপনি, পাশাপাশি লেখালেখিও করছেন, আহ সংগঠন, সাংস্কৃতিক সংগঠন করছেন, রাজনীতি করছেন, লিখছেন। এই যে নানান রকম জায়গা, এগুলোর ভেতরে কি কখনো কোনো দ্বন্দ্ব তৈরি হয় বা একটা আর একটার জন্য কখনো প্রতিবন্ধকতা তৈরি করে? এই প্রশ্নের উত্তর দিয়ে আপনি আপনার লেখা একটা কবিতা শোনাবেন। আমি আসলে খুব স্পষ্ট করে এর আগে যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ফলো করেন তাহলে বুঝতে পারবেন বঙ্গবন্ধু স্পষ্ট ভাষায় বলেছিলেন অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক এবং সাংস্কৃতিক মুক্তি চাওয়ার অর্থ হচ্ছে এই সংস্কৃতির মুক্তি যদি না হয় তাহলে একটা দেশ কখনো আগাতে পারে না। আমরা খুব যারা এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এবং পাশাপাশি রাজনীতির সঙ্গে যুক্ত, আমি প্রথমেই বলে নিই, এটি আসলে দ্বন্দ্বের তৈরি করে না এই জন্য করে না যে আসলে খুব কম সংখ্যক মানুষই রাজনীতি এবং সংস্কৃতি একসঙ্গে এখন যুক্ত আছেন। আগে কিন্তু অনেকেই, আগে যারা রাজনীতি করতেন তারা নাটক করতেন, তারা গান করতেন, তারা আবৃত্তি করতেন, তারা কবিতা লিখতেন, পাশাপাশি তারা সমাজ সচেতন মানুষরা রাজনীতি করতেন। আসলে এখন তো খুব উদ্দেশ্যমূলকভাবে রাজনীতি করা হয়। হ্যাঁ, এই উদ্দেশ্যমূলক রাজনীতি যারা করেন তারা কিন্তু সংস্কৃতির কি হলো না হলো এই বিষয় নিয়ে কিন্তু খুব একটা মাথা ঘামান না। হ্যাঁ, মানে আমাদের কবিতার কি হলো, গানের কি হলো, এসব নিয়ে কিন্তু মাথা ঘামান না। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের একটা বিশাল ভূমিকা রয়েছে সংস্কৃতির। আমাদের মুক্তিযুদ্ধের গান যারা করেছেন তাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন। এক্ষেত্রে কোনো দ্বন্দ্ব তৈরি করে না। আমরা যেটা আশা করি, আমরা যেটা মনে করি যে সংস্কৃতি যারা রাজনীতি করেন তারা সংস্কৃতিবান মানুষ হন, তাহলে কিন্তু এই যে দুর্নীতিবাদ দেখছেন এই দুর্নীতি কিন্তু থাকবে না। একজন সংস্কৃতির যারা কর্মী তারা দুর্নীতিবাদ হয় না।
এটা আমি নিশ্চিত করে বলতে পারি। মিনিমাম দুর্নীতিবাজ হয় না তারা। আমি খুব স্পষ্ট করে বলছি যে যারা সংস্কৃতি করেন, যারা নাটক করেন, যারা কবিতা লেখেন, যারা আবৃত্তি করেন, যারা গান করেন, তারা আর যাই হোক একে মোটা দাগের দুর্নীতি, এই যে করোনাকে নিয়ে দুর্নীতি, এই যে এই মানবতাবোধ তাদের মধ্যে তৈরি হয়ে যায়। তা আমি আশা করি যে রাজনীতি যারা করেন তারা বেশি বেশি করে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হবেন, তাহলে কিন্তু এই বিষয়গুলো মানে বাংলাদেশে এই দুর্নীতিমুক্ত দেশ আমরা উপহার পাবো। আমি একটি কথা বলে আমার কথা শেষ করবো, সেটা হচ্ছে আমাদের মরহুম ইমামউদ্দিন আহমেদ সাহেব, আমাদের মাননীয় সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, উনি নাটক করতেন এবং উনি কিন্তু আমাদের অনুষ্ঠানগুলোতে আসতেন, উনি আমাদেরকে উৎসাহ দিতেন অনুষ্ঠান করার জন্য। উনি একজন এবং বঙ্গবন্ধু নিজেই অত্যন্ত মানে বড় মাপের একজন সংস্কৃতিবান মানুষ ছিলেন। শেখ কামাল একজন সংগঠক ছিলেন, নিজে সেতার বাজাতেন। এই বিষয়গুলো আসলে তো থাকা দরকার। এখন তো আসলে সেই রাজনীতিবিদদের মধ্যে এই কালচারটাই নাই বললেই চলে। তো আমি আর কথা বাড়াচ্ছি না। আমি বলতে চাই খুব স্পষ্ট করে যে সংস্কৃতির সঙ্গে আসলে রাজনীতির কোনো দ্বন্দ্ব নেই। যদি রাজনীতিতে সংস্কৃতি স্থান করে নিতে পারে তাহলে সেই রাজনীতি হবে আমাদের জন্য মঙ্গলজনক। সেই রাজনীতিতে মানুষের উপকার হবে, মানুষের কল্যাণ হবে। আমি আসলে বৃষ্টির সময় তো আমি বৃষ্টির একটি কবিতা আবৃত্তি করি। আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ রূপালী কফিন, এই গ্রন্থ থেকে বৃষ্টি স্নানে দারুণ তোমার হৃদয় নাচে, মেঘ দেখলেই হাতটি ধরে ছুট লাগাতে, লুটিয়ে পড়ে মাটির পরে বলতে আমায়, চলে এসো এই অজরে বৃষ্টি জলে মনকে ভিজাই, ভিজতে ভিজতে প্রেমকে সাজাই, যেমন করে মেঘ খেলে যায় আকাশ পরে, বৃষ্টি জলে হাটমাট ঘাট জল থই থই, তোমার আমার মনের ভিতর তথই বচই, পাগল হাওয়ায় মেঘের সাথে মন ভেসে যায়, ভালোবাসায় দুই হৃদয়ে তাথই নাচায়। ভালো লাগার দিনটি ছিল বৃষ্টি মুখর, ভিজিয়ে শরীর দাঁড়িয়েছিলে ঘাসের উপর, বিন্দু বিন্দু জল গড়িয়া নিটল পায়ে, হৃদয় আমার তোমার পানে দেয় ভাসিয়ে। সেদিন থেকেই বৃষ্টি স্নানে আমারও সুখ, ভিজতে ভিজতে মন ভুলে যায় বেদনা দুঃখ, ইশারাতেই তোমার পানে তাই তো আসি, বৃষ্টি স্নানে তোমার সুখে আমিও ভাসি। ধন্যবাদ। ধন্যবাদ জাহিদ ভাইকে। আমরা শিরিন আপার কাছে যাব। জাহিদ ভাই, শিরিন আপার কাছে যাব। শিরিন আপার কাছে হ্যাঁ যে আমি বলতে চাচ্ছিলাম, জাহিদ ভাই যেহেতু আছে, আমি জাহিদ ভাইয়ের ওই দোলনবাড়ি কবিতাটা হচ্ছিল আমি কবির সামনে লাইভে পড়তে চাই যদি সুযোগ থাকে। হ্যাঁ, পড়বেন। জাহিদ ভাই তো শেষ পর্যন্ত আছে। শিরিন আপার জাহিদ ভাই শেষ পর্যন্তই আছে। আমরা শিরিন আপার আবৃত্তি শুনে আপনার কাছে আসছি। শিরিন আপাকেও শোনাতে চাই। জাহিদ ভাই প্রথম যে আমরা মোটামুটি কাব্যগ্রন্থ সবাই শেষ দোলনবাড়ি, পর্যন্তই আছি, কেউই যাচ্ছি না। আমরা শিরিন আপার কাছ থেকে আবৃত্তি শুনে আসি। আচ্ছা ঠিক শিরিন আছে। আপার কাছে প্রশ্ন হচ্ছে, আবৃত্তিতে আগ্রহ কেন হলো, মানে কবে থেকে হলো, কেন হলো, কেন এই যে একটু আগে আমরা জানলাম যে আপনি রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সাথে কাজ করেন, কোন দিকে বেশি ঝোঁক এবং কেন আবৃত্তির দিকে আসলেন, এই কারণগুলো নিয়ে একটু বলবেন। আমি এই কারণগুলো বলবার আগে একটু কথা বলে নেই। সেটা হচ্ছে আমাদের যারা দর্শক আছেন তাদেরকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই, কারণ তারা আছেন দীর্ঘ সময় ধরে, আরো কিছুক্ষণ সময় আমাদের সঙ্গে থাকতে হবে। সেই জন্য দর্শক আপনারা অস্থির হবেন না, থাকবেন আমাদের সঙ্গে আশা করছি। আর আমাদের সঙ্গে লিটন ভাই আছেন, মাদারীপুরের। লিটন ভাই অসংখ্য কমেন্টস করে যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। আমি জানি না শোয়েবের কি সেই কমেন্টস গুলো পড়বার সুযোগ আছে কিনা।
যদি মাঝে মাঝে একটু ফাঁকে দর্শকের কমেন্টস হ্যাঁ, পড়া যায় কমেন্টস আমরা তাহলে পড়বো, দর্শকের একটু কমেন্টস শেষের খুশি দিকে যে হবেন। আমরা বেশ কিছু আমি কমেন্টস একবারে পড়ে আসবো। হ্যাঁ, আমি আমি একেবারে লিটন ভাইকে খুবই শ্রদ্ধা জানাই। লিটন ভাই, শাহাদাত হোসেন লিটন আছেন আমাদের সঙ্গে। আমি শাহাদাত ভাইয়ের অনেক কমেন্টস দেখতে পাচ্ছি। ভীষণ ভালো একটা মানুষ, চমৎকার, আমার প্রিয় একজন মানুষ। তো আর যেটা বলবার আরেকটু বলি, যে শওকত আলী ভাই মানে শওকত জাহিদ ভাই যে আজকে আছেন আমাদের সাথে, আমি ভীষণ খুশি। এবং ভিন্ন একটা জাহিদ ভাইকে আজকে আবিষ্কার করলাম। আমি সবসময় ভাবতাম জাহিদ ভাই রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সঙ্গে আছেন, উনি একটা সঙ্গীত করবেন, গান করবেন। তো জাহিদ ভাই নিজে কবিতা লিখেন, নিজে স্বরচিত কবিতা পাঠ করছেন। এটা আমাদের জন্য মানে ভীষণ রকমের পাওয়া। মানে আজকে এটা মানে প্রত্যাশাই করি নাই যে এই পাওয়াটা পাবো, ভিন্ন একটা জাহিদ ভাইকে যে আবিষ্কার করতে পারবো। এটা আসলে ভীষণ রকম ভালো লাগছে আমার। জাহিদ ভাইকে ধন্যবাদ। কুশল দা আছেন, কুশল দাকে ধন্যবাদ। আর জাহিদ ভাই আছেন বলে, শওকত জাহিদ ভাই আছেন বলেই আমি বলি যে আমার এই আবৃত্তিতে আসা, হ্যাঁ, এবং এই যে রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে কাজ করবার যে প্রেরণা, যে মানুষটি সে হচ্ছেন ওয়াহিদুল হক। ওয়াহিদুল হকের কারণেই রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে যাওয়া, কাজ করা, কমিটিতে কাজ করা। ওয়াহিদুল হকের কারণেই আবৃত্তিতে আসা, আবৃত্তি অঙ্গনে পা রাখা। মানে আমার এই আবৃত্তি অঙ্গনে পা রাখবার কথা ছিল না। আমি যে পরিবারে বেড়ে উঠেছি, আমি যে পরিবেশে বেড়ে উঠেছি, সেই পরিবেশ থেকে একটা মেয়ে, একটা নারী এই আবৃত্তি অঙ্গন মানে এই শিল্পাঙ্গনে আসবার স্পর্ধাই রাখে না। কিন্তু আমি ওয়াহিদুল হককে দেখবার জন্যই টিএসসি তে এসেছিলাম। আমি ওয়াহিদুল হককে জানবার জন্য কণ্ঠশীলনে ঢুকেছিলাম, কণ্ঠশীলনের কর্মশালা করেছিলাম ওয়াহিদুল হকের একটু ক্লাস করবার যুক্ত জন্য। করি প্রশ্নের সঙ্গে, মানে এই যে আপনি যেই প্রেক্ষাপটের কথা বলেন, পারিবারিক বা আপনার যেই প্রেক্ষাপট থেকে এখানে আসবার কথা ছিল না, আমি আসলে ওই জায়গাটাই জানতে চেয়েছি যে আহ, সাধারণত পারিবারিক জায়গা এবং আমাদের পরবর্তী সাংস্কৃতিক জায়গার ভেতরে একটা পার্থক্য থাকে। এই জায়গায় আসবার পেছনে একটা সংগ্রাম থাকে, আমি সেই সংগ্রামের গল্পটাই আসলে শুনতে চেয়েছি। সেই সংগ্রামের গল্পটা তো আসলে অনেক বড় গল্প। তবে আমি একটু করে ছুঁয়ে ছুঁয়ে যাব। সেটা হচ্ছে যে আমার যে পরিবারে জন্ম বা বেড়ে ওঠা, সেটা হচ্ছে আমার বাবা স্কুল মাস্টার ছিলেন, খুবই সাধারণ একজন মানুষ, মানে খুবই সাধারণ। আহ, খুব বেশি সংস্কৃতি মনা ছিলেন না, মানে যা হয় মানে ধার্মিক ছিলেন। বাবার চেয়ে বেশি ধার্মিক ছিলেন মা। এখনো এখনো বোধহয় নেটওয়ার্ক সমস্যা শোয়েব। হ্যাঁ, শোনা যাচ্ছে, নেটওয়ার্ক সমস্যা সম্ভবত। সম্ভবত শিরিন আপা বিচ্ছিন্ন হয়ে গেছে নেটওয়ার্ক জনিত কারণে। আবার হয়তো যুক্ত হবেন আমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তাহলে আমরা ইঞ্জিনিয়ার জাহিদ ভাইয়ের কাছে যাই। দোলনবাড়ি আহ শোনাতে চাইছেন জাহিদ ভাই, কবির উপস্থিতিতে দোলনবাড়ি। শিরিন আপা হয়তো যুক্ত হয়ে বাকি অংশ, কিছু অংশ শুনবেনও। জাহিদ ভাইয়ের কাছ থেকে দোলনবাড়ি শুনি। কিন্তু শোনাতে তো চেয়েছিলাম শিরিন আপা থাকলে, মানে হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন ভাল লাগতো নেটওয়ার্ক আসলে আমাদেরকে, যে প্রযুক্তিতে আমরা 4G 5G ইত্যাদি বিতর্ক করি শুধু, কিন্তু আমরা আসলে কোন জিতে যে পড়ে আছি বাস্তবের জায়গাটা, মানে সেই এই জির কোনো শেষ নাই। সেই শুনি আমরা দোলনবাড়ি কিন্তু শুনি। ইকো হচ্ছে। আমারটা অফ করে দিলেই হবে না, আপনি শুরু করেন। জাহিদ ভাইকে আমার শুভেচ্ছা। আমার অনেক ভালো লাগার একজন মানুষ। আমি ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনে আমি যদি কাউকে খুব বেশি ভালোবাসি, খুব বেশি, তাহলে হচ্ছে জাহিদ ভাই। কারণ জাহিদ ভাইয়ের সাথে রাজনৈতিক অঙ্গন থেকেই ওঠা বসা। এই জন্য তারপরে তিনি একজন কবি, সংস্কৃতি বনা, কবিতা লেখেন। তার মানসিকতার জায়গাটা অনেক ভালো, তিনি মানুষকে বোঝেন। এই জন্য জাহিদ ভাইকে হচ্ছিল আমার অনেক অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা তার প্রতি। আমি জাহিদ ভাই, যেহেতু শিরিন আপা চলে আসছেন, শিরিন আপা, আমি জাহিদ ভাইয়ের একটা কবিতা পড়ছি, তার প্রথম কাব্যগ্রন্থ দোলনবাড়ি। এই দোলনবাড়ি কবিতার হচ্ছিল, দোলনবাড়ি কবিতাটাই
আমি শোনাতে যাচ্ছি। কবি শওকত জাহিদের লেখা দোলন বাড়ি। এই বাড়িটা খুব খুব মনে হয় চেনা। হৃদয় বলে অনেক দামে, ভালোবাসায় কেনা। খিড়কি পরেই উদম খোলা উঠোন। এই বাড়িরই অষ্টাদশী মেয়ে, ভালোবাসার নামটি ছিল দোলন। উঠোন পরে চৌবাচ্চার পারে, লজ্জাবতী লক লকিয়ে বাড়ি। ভালোবাসায় ভরতো আমার মন, জানতো সবাই, জানতো না দোলন। সকাল সাজে নিত্য আসা যাওয়ায়, বেনুনি তার দুলতো মাতাল হাওয়ায়। বুকের ভিতর উথাল পাথাল ঢেউ, ভালোবেসে জীবন রাখি বাজি। আমি জানি, আর জানে না কেউ। কোথা থেকে হঠাৎ কি যে হলো, আকাশ জুড়ে কালো মেঘে ছায়। ভিন দেশের এক রাজপুত্র এসে দোলন নিয়ে স্বপ্ন পড়ি যায়। এই বাড়িতেই থাকতো আমার মন, ভালোবাসার ভালোবাসার নাম ছিল দোলন। ভেঙে গেল সকল মিলন মেলা, হৃদয় আমার ছিন্ন ভিন্ন করে হারিয়ে গেল আমার দোলন বেলা। এই বাড়িটা এই বাড়িটা তাই তো তাই তো অনেক চেনা। এই বাড়িটাই ভালোবাসায় কেনা। এই বাড়িটা হৃদয় মোরা স্বপ্ন সাধের বাড়ি। এই বাড়িটার নাম দিয়েছি ভালোবেসে। হ্যাঁ, ভালোবেসে স্বপ্ন দোলন বাড়ি। ধন্যবাদ শোয়েব। অনেক ধন্যবাদ জাহিদ ভাইকে। আমরা শিরিন আপার কাছে যাব। শওকত জাহিদ ভাইয়ের কাছে কবিতা নিয়ে মতামত পরে শুনবো। আগে শিরিন আপার কাছে আমরা ছিলাম, প্রযুক্তি আমাদেরকে একটু বিচ্ছিন্ন করে দিয়েছিল। আমরা এবার আবার শিরিন আপার কাছে যাব। আমি আসলে খুবই দুঃখিত, খুবই দুঃখিত। কোনো স্ট্রিমইয়ার্ডেরও কোনো ঝামেলা না, আমার ফোনেরও কোনো ঝামেলা না, কেন যেন হঠাৎ করে দেখছি যে আমি নেই। তো আমি আসলে ওই ঠিক করতে করতে আবার স্ট্রিমইয়ার্ডে ঢুকতে ঢুকতে একটু সময় লেগে গেল। তো যাই হোক, দর্শক আপনাদের কাছে ভীষণভাবে দুঃখ প্রকাশ করছি, এবং আমার সঙ্গে যারা স্ক্রিনে আছেন আজকে আয়োজনে তাদের কাছেও আমি দুঃখ প্রকাশ করছি। তো যেখানে আমি কি সেই গল্পে যাব আর সোহেল? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, যেখান থেকে বলছিলাম যে আমার মা, আমার বাবা ধার্মিক ছিলেন, ধার্মিক মা, বাবার চেয়েও বেশি ধার্মিক মা ছিলেন। তো মায়ের এই শিল্প সংস্কৃতি চর্চা একেবারেই পছন্দ না। মায়ের ধারণা যে এইগুলো আসলে ধর্মীয় ইসের পরিপন্থী একটা কাজ। তো সেখান থেকে ওইভাবে ভাবতাম না, কিন্তু আমাকে ভীষণ ছুঁয়ে যেত। সেটা হচ্ছে প্রমিত বাংলা, শুদ্ধভাবে বাংলা বলা। আমি ঢাকার মেয়ে, ঢাকার স্থানীয়। হ্যাঁ, বাবা মা দুইজনের বাড়ি হচ্ছে ঢাকাতে। তো যে আমার চারপাশের মানুষের যে কথা বলা, হ্যাঁ, আঞ্চলিকতা যেটা, সেটা আমাকে ভীষণ কষ্ট দিত। এবং আমি খুব করে চাইতাম যে আমি আমার ভাষাটা ঠিক করে নিব, এবং আমি মনে মনে সেই চর্চাটা করতাম। তো যাই হোক, একটা নির্দিষ্ট বয়সের পর যখন মোটামুটি আমি আমি আমার সিদ্ধান্তগুলো নিতে পারি, সংসার করছি তখন। তো সেই সময়ে আমি সিদ্ধান্ত নিলাম, জনকণ্ঠে আমরা ওয়াহিদুল হকের একটা কলাম পড়তাম, নিয়মিতই কলাম পড়া হতো, সেটা হচ্ছে অভয়বাজে হৃদয় মাঝে। তো সেই কলাম পড়ে পড়ে সে, এবং আমার হাজবেন্ড যিনি ছিলেন তিনিও পড়তেন, এবং আমরা দুজনেই ভীষণভাবে উদ্বুদ্ধ হই যে এই মানুষটাকে দেখবো। হ্যাঁ, তারপরে হচ্ছে এই টিএসসি তে আসা, মানে আবৃত্তি সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া। তারপরেরও অনেক সংগ্রাম আছে।
কিন্তু ওই তখন যখন বের হয়ে আসলাম, তখন কিন্তু মা আমাকে, মানে আমার পরিবার থেকে কিন্তু আমাকে অন্যভাবে দেখা হতো যে আমি নাস্তিক হয়ে যাচ্ছি, আমি কবিতা পড়ি, আমি আবৃত্তি করি, আমি নাস্তিক হয়ে যাচ্ছি। তো সেই এটা একটা কোন বয়স? এইটা কোন এইটা বয়স আপনার? এইটা হচ্ছে আমার বয়স তখন 25-26, 25 বছর তার বয়স। মানে আপনি আপনার নিজের সিদ্ধান্ত নেয়ার বয়সেই তবুও এরকম ভাবে দেখা হতো। হ্যাঁ, তখনও আমি যখন আবৃত্তি অঙ্গনে ঢুকলাম, আমার তখন একটা ছোট মানে সন্তান আছে। আমার বড় ছেলের বয়স তখন 3 বছর। তখন আমার মায়ের সঙ্গে আমার দ্বন্দ্ব হয়েছে এবং আমি একটা মানে সিদ্ধান্ত নিয়ে আমার মায়ের বাড়িতে যাওয়া বন্ধ করে দেই, যে মায়ের সঙ্গে আমার আর সম্পর্ক থাকবে না, এরকম হয়েছিল। তো এখন আবার কি হয়েছে, গল্পটা এতটাই চমৎকার যে আমার মা তো ভীষণ রকমের ধার্মিক, মানে খুবই রক্ষণশীল মহিলা। তো এবং এখন সে হচ্ছে তার পিঠ ধরা, মানে এই যে পিঠ টিঠ ধরে না, সেই এইগুলো নিয়ে মায়ের সঙ্গে অনেক দ্বিমত আছে আমার। তো মা পিঠ ধরে, মা হচ্ছে হিজাব পরে। আমি আমার মার সঙ্গে কোথাও যেতে চাই না, কারণ আমি এবং আমার মা একেবারে ভিন্ন প্রকৃতির, মানে দুইজন দুই রকম। আমি বড় টিপ দেই, লাল টিপ দেই, আমি বড় গলা ব্লাউজ পরি, শাড়ি পরি, ঘুমটা দেই না কখনো। আমার মা হচ্ছে একদম পরেশগার, হিজাব পরে, শুধু চোখ দুটো দেখা যাবে না এইরকম। হ্যাঁ, হাত মোজা পা মোজা পরে আমরা দুজন একসঙ্গে যাই না কোথাও। কিন্তু চমৎকার গল্প হচ্ছে এটাই, যে আমার মা এখন আহ তার পীরের, যে পীরের বাসায় যায়, আমাকে একবার নিয়ে গেল এবং তার পীর আমার কাছ থেকে গান শুনতে চেয়েছিল এবং আমি একটা রবীন্দ্রসঙ্গীত গেয়েও শুনিয়েছি। মানে এখন হয়েছে এই জায়গায় দাঁড়িয়েছে, কারণ আমিও ধৈর্য ধরেই ছিলাম যে একদিন আমার মাকে আমি বুঝাবো যে আসলে শিল্প চর্চা, শিল্প সাহিত্য চর্চা কখনোই ধর্মের পরিপন্থী নয়। হ্যাঁ, এবং আজকে এসে আমার মা মেনেছে। আমার মা এখন মানুষের কাছে বলতে খুব পছন্দ করে যে আমার মেয়ে সংগঠন করে, আমার মেয়ে আবৃত্তি করে এবং আমার মেয়ে অনেক সংগ্রামী একজন নারী। এটা সে গর্বের সঙ্গে বলে। এই হচ্ছে গল্প। তো তারপরে তো কবিতা শুনি। হ্যাঁ, তারপরে তো আমি সংক্ষেপে বলতে পারি, তারপরে কণ্ঠশীলনে যুক্ত হওয়া, কণ্ঠশীলনের সঙ্গেই থাকা এবং কণ্ঠশীলন করতে করতে দীর্ঘদিনের সাংগঠনিক চর্চার সঙ্গে থাকতে থাকতে আবৃত্তি সমন্বয় পরিষদে আসা। এবং আমি এই কাজগুলোকে, আমি মনে করি জীবনে অনেক উত্থান পতন হবে, অনেক কিছুই হবে, কিন্তু আমি আবৃত্তির সঙ্গেই থাকবো। মানে একমাত্র মৃত্যু ছাড়া হয়তো আর কারো শক্তি নেই যে আমাকে আবৃত্তি অঙ্গন থেকে বা আবৃত্তি থেকে আমাকে মানে আলাদা করতে পারে। এইটাই আমি মনে করি। মানে আমি, মানুষ যা চায়, সত্যিকার অর্থে যা চায়, মন প্রাণ থেকে যা চায়, সে তাই করে এবং সে সেই পথেই যায়। এটাই হচ্ছে চরম সত্য কথা। যাব আবৃত্তিতে। আবৃত্তি এটা আবৃত্তি হবে না ঠিক, আমি খুব অনুভব করছিলাম, ভাবছিলাম গতকালকে থেকেই ভাবছিলাম যে আজকে আমি যখন বঙ্গবন্ধুকে নিয়ে কিছু করতে চাইবো বা করব, তখন কারাগারের রোজ নামচা পড়ছিলাম। গত কয়েকদিন থেকেই কারাগারের রোজ নামচা পড়ছি, বঙ্গবন্ধুর সেই প্রতিদিনের অনুভূতিগুলো পড়ছিলাম এবং খুব ছুঁয়ে যাচ্ছিল, খুব মানে কষ্ট হচ্ছিল, কিছু কিছু লেখা পড়ে ভীষণ কষ্ট হচ্ছিল। আমি এখন পড়বো যেটা, সেটা হচ্ছে আজকের দিনে এই 28শে জুলাই 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে বসে কি ভাবছিলেন এবং তার কেমন হচ্ছিল, কেমন লাগছিল সেই দিনে, কি অনুভূতি হচ্ছিল তার, সেইটুকুই আমি পড়বো। সেদিন 28শে জুলাই 1966 সাল, বৃহস্পতিবার ছিল। ভীষণভাবে ব্যথা শুরু হয়েছে পিঠ থেকে কোমর পর্যন্ত। বুঝতে পারলাম না কেন এই ব্যথা। বসতেই পারি না। শুয়ে থাকলে একটু আরাম লাগে, হাঁটতে পারি। হাঁটলে বেশি ব্যথা লাগে না, তবে সোজাভাবে হাঁটতে হয়। দিনভরই শুয়ে থাকতে হয়। সরিষার তেল গরম করে মালিশ করালাম 2 বার। রফিক সাফাইয়াটা মালিশ করে ভালো। রাতে ঘুমাতে পারি না। সারাদিন ব্যথায় কাতর। ডাক্তার ক্যাপ্টেন সামাদ সাহেব এলেন আমাকে দেখতে। খাবার ওষুধ দিলেন, আরো দিলেন মালিশ। বিছানায় পড়ে রইলাম। সন্ধ্যার দিকে কষ্ট করে বের হয়ে বাগানের ভিতর
আরাম কেদারায় কিছু সময় বসে আবার শুয়ে পড়লাম। ভীষণ কষ্ট পেতেছি। জানি না কতদিন এই কষ্ট আমার ভাগ্যে আছে। খুব ছোট্ট একটা অংশ। আর বঙ্গবন্ধু সেদিন তার উপলব্ধি 1966 সালে এই 28শে জুলাই এইরকম দিনেই তার এই অনুভূতি তিনি লিখে গেছেন। অনেক ধন্যবাদ। একেবারেই ঐতিহাসিকভাবে আজ 28শে জুলাইয়ের সঙ্গেই আমরা বঙ্গবন্ধুকে নিয়ে সম্পৃক্ত হলাম। এটা একটা অন্যরকম সংযোগও ঘটে গেল যেন। এই সংযোগ ঘটানোর জন্য শিরিন আপাকে ধন্যবাদ। আমরা কুশল ভাইয়ের কাছে একটুখানি যাব। প্রশ্ন হচ্ছে, যারা আবৃত্তি শিখতে চায়, তরুণ বয়সী বা শিশুরা তো আসলে নিজেরা শিখতে চায় না, শিশুদেরকে অভিভাবকরা সিদ্ধান্ত নিয়ে শেখায়, কিন্তু যেই বয়সটা থেকে কেউ নিজে থেকে শিখতে চাওয়ার বয়স, সেই বয়সটাতে কেউ যদি আবৃত্তি শিখতে চায়, তাকে আসলে কি করা উচিত? প্রথম থেকে সে কোন পথে আগাবে, এইটার একটা দিক নির্দেশনা যদি আপনার কাছ থেকে আমরা পাই। যে একজন আহ, ছাত্র, সে আবৃত্তি শিখতে চায়, আবৃত্তি নিয়ে কাজ করতে চায় বা আবৃত্তির সাথে থাকতে চায়, তার জন্য কি পরামর্শ দিবেন আপনি? প্রথম কথা হচ্ছে, শিরিন যে কথাটি বলল, ভালোভাবে কথা বলতে শেখা। এই ভালোভাবে কথা বলতে শিখতে হবে। আর দ্বিতীয়, তার আগ্রহ থাকতে হবে। সেই আগ্রহটা আমরা যদি ইংরেজিতে বলি ডেডিকেশন, তার সাংগঠনিক এবং তার পারফরমেন্সের উপরে এই ডেডিকেশনটা থাকতে হবে। নিবেদিত হতে হবে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা এই শব্দ বললে বোধহয় ভালো হয়, নিবেদিত হতে হবে। যেটা শিরিন তার কথায় প্রকাশ করেছে, বলেনি আমি নিবেদিত ছিলাম, কিন্তু আমি শুনে মনে করেছি যে শিরিন আবৃত্তিতে নিবেদিত ছিল। বিধায় আজকে আমরা শিরিন ইসলামকে এই পর্যায়ে পাচ্ছি। এবং শিরিন কিন্তু শুধু আমারই ভালো লাগার বা ভালোবাসার স্নেহের পাত্রী নয়। শিরিন, আমি দেখেছি আবৃত্তি সমন্বয় পরিষদের সবাইকেই ওর সাথে একটা ভালো সম্পর্ক। কারণ ও যেহেতু একটা দপ্তরেও দপ্তর সম্পাদক, তো যা বলছিলাম এরকম হতে হবে, যে শিরিন যে কথাগুলি বললো এরকম হতে হবে, যে ডেডিকেশনটা থাকতে হবে, নিবেদিত নিবেদিত হতে হবে তার শিল্পের প্রতি। আর আমরা যে গ্রামারের কথা বলি বা যে ব্যাকরণের কথা বলি, সে ব্যাকরণটা তো শিখতেই হবে। ভালো কথা বলবো কিন্তু ব্যাকরণ শিখবো না, সেটা হবে না। আবার যদি আমার মতন বয়সে কেউ এসে যায়, কিছু মনে করবেন না দর্শক শ্রোতা এবং আপনারা যারা আছেন, যার দুটো দাঁত নেই সামনের, সে কিভাবে কথা বলছে। তো যাই হোক, আমার ঠোঁট হয়তো আমি ফাঁকা করছি না, এই জন্যই বোঝা যাচ্ছে কম। তো আবৃত্তি শিখতে হলে উচ্চারণ শিখতে হবে, মানে কথা বলা শিখতে হবে, কথা বলা জানতে হবে, কিভাবে কথা বলতে হয় সেটা জানতে হবে। এই জানতে গেলে লেখাপড়া করতে হবে, বিকল্প নেই। বাংলা হোক ইংরেজি হোক, আমি যে মাধ্যমে কাজ করব, যে ভাষায় কাজ করব, সেই ভাষার গ্রামারটা ভালোভাবে জানতে হবে। আর একেবারে পুরোটা যে জানতে হবে আমি তা বলছি না, অন্তত যদি আবৃত্তি কেউ করতে চায়, আবৃত্তির গ্রামারটা জানতে হবে। তো এই ক্ষেত্রে আমি অনেককেই দেখি অনেক গ্রামার জানে, কিন্তু আবৃত্তি করার সময় কবিতার ছন্দ মানে না। এখানে কবি আছে শওকত জাহিদ, তো ছন্দটাকে মানতে হবে। লিখতে হলে যেমন ছন্দ মানতে হবে, পড়তে গেলেও ছন্দ মানতে হবে, কোন ছন্দ কিভাবে পড়তে হয়। এখন আমি পড়বো স্বরবৃত্ত, আমি পড়া শুরু করব অক্ষর বৃত্তের মতন বা মাত্রা বৃত্তের মতন, সেটা তো হবে না।
আমাকে স্বরবৃত্ত স্বরবৃত্তের মতন পড়তে হবে, অক্ষরবৃত্ত অক্ষরবৃত্তের মতন পড়তে হবে, মাত্রাবৃত্ত মাত্রাবৃত্তের মতন পড়তে হবে। এর বিভিন্ন ভাগ আছে, সেটা অন্য কথা। তারপরে আমি যে কাজ করব এই এই তো সংক্ষেপে এইভাবেই বলা যায় যে একজন আবৃত্তি শিল্পী শুধু কি কবিতা আবৃত্তি করেন? আমি তো একটু আগে দেখলাম একটা আবৃত্তি শুনলাম। এই যে বিষয়গুলি বলছেন, এগুলি একজন নতুন ছাত্র এসে কোথা থেকে শিখবে, কার কাছ থেকে শিখবে, এই পথটা সে আচ্ছা, কোথায় আমি পাবে? বলি নেই তার জন্য হ্যাঁ, আমি বলি নেই শিরিনের একটু আগে একটা আবৃত্তি শুনলাম, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর রোজ নামচা থেকে যে আবৃত্তিটা শুনলাম, এটাও তো একটা আবৃত্তি, নাটক আবৃত্তি। কেন নয় এসব আবৃত্তি? আমি ঠিক সংজ্ঞায়, আমি আবৃত্তির সংজ্ঞায় পাইনি যে সব না এই আবৃত্তি নয়। যাই হোক, যেটা ছিল শোয়েবের দ্বিতীয় প্রশ্ন ছিল কি? দ্বিতীয় প্রশ্ন, এই যে যে কিভাবে শিখবে, বিষয়গুলো, কোথা থেকে শিখবে? হ্যাঁ, যে বিষয়গুলো শেখার কথা দরকার, সেগুলো শেখার পথটা একজন নতুন আবৃত্তি আগ্রহী যেই ছাত্রটা, সে হ্যাঁ, কোথায় ওই পাবে? ওই যে যেমন ধর্মীয় কাজ শিখতে হলে, জানতে হলে পীর ধরতে হয়, মুর্শিদ ধরতে হয়, তেমন একজন গুরু তো ধরতেই হবে। যেমন কণ্ঠশীলন ধরতে হবে, আবৃত্তি সংসদ ধরতে হবে, অঙ্কুর ধরতে হবে, এরকম ধরতে হবে। যেখানে গুরু পাওয়া যায় সেই গুরুদের কাছে যেতে হবে। আরো তো আছে, আরো গুরুরা আছে, সেখানে যেতে হবে, জানতে হবে। পাশাপাশি আমাদের যে আগে ছিল না খুব একটা, এখন বেশ কিছু বইপত্র আমরা আবৃত্তির পাই। নাটকের ছিল, সেই নাটকের বই থেকেই বইও পড়া যায়। আমরা বিভিন্ন বই আছে এখন, আবৃত্তি কারিকুলামের উপরে অনেক বই আছে, আগে ছিল না, আমাদের ছোটবেলায় আমরা পাইনি, দুঃখিত। কিন্তু এখন আমরা পাচ্ছি। আগে আমরা নাটক নাটক করে বা নাটক পড়ে, আমার নাটক দিয়ে শুরু, শিরিনের যেমন অন্যভাবে শুরু, আমার নাটক দিয়ে শুরু, তোমার যেমন একভাবে শুরু, আমি নাটক দিয়ে শুরু করেছি আমার এই যাত্রা। তো যাই হোক, বয়সের কারণেই হোক, যে কারণেই হোক, নাটক আস্তে আস্তে সরে যাচ্ছে আমার জীবন থেকে। এখন আবৃত্তিটাকেই ধরে আছি আর সংস্কৃতির কাজ করি। আমি এখন আর পারফর্মার ওইরকমটা নেই। তো সব থেকে বড় কথা, গুরু ধরতে হবে, সাথে সাথে বই পড়তে হবে। আমি তো বইয়ের কথা আগেই বলেছি যে ব্যাকরণ পড়তে হবে, জানতে হবে, কবিতার ব্যাকরণ জানতে হবে, সাধারণ ব্যাকরণ জানতে হবে, ভাষার ব্যাকরণ জানতে হবে, এই ব্যাকরণটা জানতে হবে। এই সাদামাটা ভাবে এইটুকুই বলা যায়, আপনার দীর্ঘ আলোচনা হয়ে যাবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা এ পর্যায়ে শওকত জাহিদ ভাইয়ের কাছে যাব। শওকত জাহিদ ভাইয়ের কবিতা শুনিয়েছেন ইঞ্জিনিয়ার জাহিদ, এক জাহিদের কবিতা আর এক জাহিদ আবৃত্তি করেছে, সেইটা নিয়ে একটুখানি অনুভূতি শুনবো। তারপরে আজকের আমরা প্রায় অনেকটা সময় পার করে এসেছি, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। শওকত জাহিদ ভাইয়ের কাছ থেকে তার শেষ কবিতা শুনবো আজকে। জাহিদ ভাইয়ের দোলনবাড়ি শোনার অনুভূতি এবং তার নিবেদন। আমি তার কবিতা পড়ার জন্য, শোয়েব আমাকে শোনা যাচ্ছে? শোয়েব শোনা যাচ্ছে আমাকে? একদম ঠিকঠাক শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে আচ্ছা, ঠিকঠাক। আমি তো আসলে আরেকটা কবিতা পড়ার জন্য খুব প্রস্তুত নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি একটু কুশলের কথা একটু বলি আগে। আসলে ঠিকই বলেছেন যে কোন আমি যে কবিতাটি পড়বো সেটি ইকো হচ্ছে, কিন্তু সাহেব মানে কোন ছন্দে পড়ছি সেইটি আসলে যিনি আবৃত্তি করবেন তিনি যদি একটু, যেমন আমি নেটওয়ার্ক আজকে আমাদেরকে খুব জাহিদের ভোগাচ্ছে। শব্দ নাই, হ্যাঁ, জাহিদের শব্দ নাই।
জাহিদ ভাই, নেটওয়ার্কের কারণে শব্দ এবং ছবি দুটোই থেমে গেছে। আহ, আমার মনে হয় আমরা শওকত জাহিদ ভাইয়ের কাছে একটু পরে আবার আসি। জাহিদ ভাইকে আমি এখান থেকে করে দেই, আমরা ইঞ্জিনিয়ার জাহিদ ভাইয়ের কাছে আসি। তার শেষ নিবেদন শুনবো আজকের, এবং একটু খানিক শুনবো এই যে মফস্বল সংগঠন অভিজ্ঞতা থেকে বলবেন যে আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা কি হওয়া উচিত, এরকম জায়গা নিয়ে একটুখানি বলে আপনি আপনার আজকের শেষ নিবেদন শোনাবেন। আমাদের স্টুডিওতে যারা আছেন এবং স্টুডিওর বাইরে যারা আছেন, সবাইকে আজকের এই লাইভ অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ। শোয়েব যে কথাটা বলেছে যে এই মফস্বল শহরে আবৃত্তি নিয়ে কি করা উচিত, তাই তো শোয়েব? আসলে আমি যাই বলি যে বাংলাদেশের যারা আবৃত্তি চর্চা করেন, যারা নাটক করেন, গান করেন, প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু তাদের হচ্ছিল মফস্বল থেকে কিংবা গ্রাম থেকে যাওয়া। মফস্বল থেকে তারা হচ্ছে বড় শহরে তাদেরকে যাওয়া, এবং বড় শহরে গিয়ে সেখানে গিয়ে তাদের নিজেদেরকে দাঁড় করানো। কিন্তু মানে বড় শহর বলতে মানে যারা ঢাকায় বড় বড় কাজ করেন, তারা যে ঢাকায় থাকেন, এই কথাটা কিন্তু আমি মনে করি যে সত্য না। ঢাকায়ই থাকতে হবে তা না। মফস্বল থেকে আজকে যারা আবৃত্তি চর্চা করছেন, ঢাকায় অনেকগুলো সংগঠন, কিন্তু ঢাকার বাইরে আমরা যারা মফস্বলে কাজ করি, সেদিকে তো আরো বাংলাদেশের ডিস্ট্রিক্ট গুলোতে তো অনেক সংগঠন আবৃত্তির, তারা শুদ্ধ আবৃত্তি চর্চা করছে। কিন্তু মফস্বল থেকেই তো তাদের থেকে ঢাকায় অবস্থান। আমরা যে মফস্বলে, তুমি সব ঢাকায় তোমার যে বাতিঘর, তুমি ঢাকায় কাজ করেছো বাতিঘর নিয়ে, তোমার এই মফস্বল থেকেই তো ঢাকায় যাওয়া। তুমি তো ঢাকায় গিয়ে শিখে ঢাকায় কাজ করোনি, কিন্তু তোমার শুরুটা হয়েছে কিন্তু মফস্বল থেকেই, এবং তুমি ওখানে গিয়ে তোমার অবস্থানটা তৈরি করেছো। আমি মনে করি আমাদের প্রত্যেকেরই শিরিনাপা যেমন তিনি ঢাকায়, তার হচ্ছিল আদিবাস, তার বাবা মা, এবং তার বেড়ে ওঠাও ঢাকা শহরে, তিনি ঢাকার বিষয়টা ভালো বলতে পারেন। আর আমরা যারা মফস্বল আছি, আমাদেরকে মফস্বল থেকে একেবারে নিচ থেকে কাজ করে করে ওই ঢাকা শহরে যেতে হয়। সেখানে গিয়ে আমাদেরকে দাঁড় করাতে হয়, এবং বিচারের জায়গাটা তখন ঢাকার থাকে, ফরিদপুরে থাকে না, মফস্বলে থাকে না। এবং বিচারের জায়গাটা তারা দেখে যে মফস্বলে কারা কাজ করছে, মফস্বল নিয়ে কারা ভাবছে। প্রত্যেকটা ছেলে মেয়েই আমি মনে করি যে যারা আজকে বড় বড় জায়গায় অবস্থান তৈরি করেছে, ঢাকার মতো জায়গায়, বাংলাদেশের মতো জায়গায়, ওয়ার্ল্ডের জায়গায়, তারা প্রত্যেকটা ছেলে মেয়ে তো প্রত্যন্ত অঞ্চল থেকে যাওয়া, মফস্বল থেকে যাওয়া, গ্রাম অঞ্চল থেকে যাওয়া। কিন্তু শহরের ঢাকার স্থায়ী কজন? আমরা আমাদের বঙ্গবন্ধুর তিনি কোত্থেকে আসছেন? তিনি তো আজকে বিশ্ব জাতির পিতা। তার জায়গাটা দেখলে তো আমরা বুঝতে পারি যে বঙ্গবন্ধু কোথায় ছিলেন। ফরিদপুর থেকে ওই গোপালগঞ্জ টঙ্গিপাড়া থেকে ফরিদপুর আসতে হলে তখন নৌকায় চড়ে 2 দিন 3 দিন লাগতো নৌকায় করে ফরিদপুর আসতে। ওখান থেকে ঢাকায় যেতে, এখান থেকে ঢাকায় যেতে 3-4 দিন লেগে যেত।
বঙ্গবন্ধু কি সেই এই মফস্বল থেকে উঠে আসে নাই? সে তো বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে, বিশ্বের বুকে লাল সবুজের পতাকা তুলে ধরেছে আমাদের বাংলাদেশের। এটা তো বঙ্গবন্ধু দিয়েছে। তার ডাকে সারা বাংলাদেশের আপামর জনতা 7ই মার্চের ভাষণে আপামর জনতা সেই উদ্যানে সামিল হয়েছে। কেউ তো মফস্বল থেকে যাওয়া। প্রত্যেকটা প্রত্যেকটা স্তর হচ্ছিল আমি মনে করি যে যেখান থেকে যে কাজটা করবে সেটাই তার কাছে বড়। নেতৃত্ব সব জায়গা থেকে দেওয়া যায়। বঙ্গবন্ধু তো দিয়েছেন। আমি কি বিষয়টা বোঝাতে পারছি কিনা? জাহিদ ভাই এখানে সে রাজনীতিবিদ, শিরিন আপা রয়েছে, শিরিন আপা অনেক ভালো বোঝেন। আমার নিশ্চয় বিষয়টা আপনার উত্তর ক্লিয়ার। আমরা আপনার কবিতায় যাই, আবৃত্তি শুনে শেষ আবৃত্তি আপনার। আমি পরে আমরা জাহিদ ভাই, শওকত জাহিদ ভাইয়ের কাছে যাব, তারপর শিরিন আপার কাছে যাব। আমি মহাদেব সাহার যে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা এই বাড়িটা কবিতাটি উপস্থাপন করছি। এই বাড়িটা একলা বাড়ি, কাঁপছে এখন গভীর শোকে। ভালোবাসার এ বাড়িতে তুমিও নেই, তারাও নেই। এই বাড়িটা সন্ধ্যা সকাল তাকিয়ে আছে নগ্ন দু চোখ। একলা বাড়ি, ধূসর বাড়ি, তোমার স্মৃতি জড়িয়ে বুকে, অনাগত ভবিষ্যতের দিকেই কেবল তাকিয়েই থাকে। কেউ জানে না এই বাড়িটি কখন ঘুমায়, কখন জাগে। স্তব্ধ লেকের কান্না ভেজা এই বাড়িটি রক্ত মাখা। এই বাড়িতে সময় এসে হঠাৎ কেবল থমকে আছে। এই বাড়িটি বাংলাদেশের প্রাণের ভিতর মর্মরিত। এই বাড়িতে শহীদ মিনার, এই বাড়িটি ফেব্রুয়ারি, এই বাড়িটি স্বাধীনতা, এই বাড়িটি বাংলাদেশ। এই বাড়িটি ধলেশ্বরী, এই বাড়িটি পদ্মা তীর, এই বাড়িটি শেখ মুজিবের, এই বাড়িটি বাঙালির। ধন্যবাদ সাহেব। ধন্যবাদ জাহিদ ভাইকে। আমরা শওকত জাহিদ ভাইয়ের কাছে যাব। শওকত জাহিদ ভাইকে মাঝখানে কথা বলতে বলতে হারিয়ে গিয়েছিলেন। শওকত জাহিদ ভাইয়ের কাছে যাব তার দোলন বাড়ি বিষয়ক অনুভূতি এবং তার শেষ নিবেদনের জন্য। আসলে দোলন বাড়ি আমার খুব প্রিয় একটি কবিতা, এবং এই কবিতার নামেই আমার প্রথম কাব্যগ্রন্থ। জাহিদ অত্যন্ত আবেগ নিয়ে কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করেছেন, আমি ধন্যবাদ জানাই। আমি আসলে একটু সেজন্য জাহিদকে বলি, আসলে এই কবিতার একটা, কুশল ভাই যেমন বলেছেন, কবিতার একটা ছন্দ আছে, কিন্তু আমি অল্প একটু 2-1 লাইন পড়ে আমি বোঝাই বিষয়টা। সেটি হচ্ছে, এই বাড়িটা খুব মনে হয় চেনা, হৃদয় বলে অনেক দামে ভালোবাসায় কেনা। খিড়কি পরেই উদম খোলা উঠোন, এই বাড়ির অষ্টাদশী মেয়ে, ভালোবাসার নামটি ছিল দোলন। উঠোন পরে চৌবাচ্চার পাড়ে, লজ্জাবতী লকলকিয়ে বাড়ে, ভালোবাসায় ভরত আমার মন, জানতো সবাই, জানতো না দোলন। মানে এই যে একটা ছন্দ, এই কবিতার বিষয়টা কিন্তু এই ছন্দে আসলে কবিতাটি আবৃত্তি করলে ভালো লাগে আর কি।
যাক, তুমি তোমার মতো করে করেছো। আমি মনে করি এটা কবিতা যারা আবৃত্তি করেন তারা নির্মাণ করেন তাদের মতো করে, এটি তাদের বিষয়। আমি এই বিষয়ে কথা বলতে চাই না, কিন্তু আমি খুব সাধারণভাবে পড়লে, এরকম ভাবে পড়লে আমার ভালো লাগে। তো আমি শিরিন আপা, আমি এই কবিতাটি আসলে আরেকটি আমি শোয়েব শোয়েব আরেকটি কবিতা পড়তে বলছি। আসলে আমি অনেকক্ষণ ধরে তো আছি, আমার এই শেষ করে আমি বিদায় নেব। যদি আপনি বিশেষ করে আপনি আমার অতিথি আর কি, আসলে যদি কিছু মনে না করেন, যদি অনুমতি দেন আর কি। খুব ভালো লাগতো যদি আপনি শেষ আমার পর্যন্তই থাকতেন। তৃতীয় কাব্যগ্রন্থ। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করি। আমার আসলে আমার কবি বলে, আমি নিজেকে কখনোই কবি বলি না। আমি আসলে কি লিখি তাও জানি না। কুশল ভাই আছে আমার গুরু, উনি ঠিকঠাক করেন মাঝে মাঝে, শোয়েবরাও কিছু বুদ্ধি টুদ্ধি দেয়। আর শোয়েব তো আমার একেবারে পিছন থেকে আমার সব কাজই করে দেয়। তো শোয়েবকেও ধন্যবাদ, এবং কুশল ভাইকে তো অনেক সবসময় তার সহযোগিতা পাই, তাকেও ধন্যবাদ। আর জাহিদকে আবারও ধন্যবাদ আমার কবিতা আবৃত্তি করার জন্য। নতুন কিছু কবিতা আছে, আমি আবৃত্তি যোগ্য কিছু কবিতা ইদানিং এখনো প্রকাশিত হয় নাই, আমি লিখছি। তা আমি এখন যেটি পড়ছি সেটি হচ্ছে আমার তৃতীয় কাব্যগ্রন্থ, করোনায় যেটি আক্রান্ত হয়েছে আর কি। মানে এই কবিতার বইটি আসলে মানুষের কাছে খুব বেশি পৌঁছাতে পারেনি করোনার কারণে। অভিমান। চলে যেতে চাই, এই বেলা আর আসবো না ফিরে, চোখে টলটলে পানি নদী হয়ে ওঠে, ভেসে যেতে যেতে চলে যাই দূরে, মনে রেখো আর আসবো না ফিরে। স্নিগ্ধ সকাল, শিশিরের গান ও ঘোষণা রোদ, মনে রেখো অল্প প্রেমময় গল্প, কাটিয়েছি দিন, হয়েছি বিলীন, দুঃখ সুখ দিন তবু অমলিন, অনুক্ত ভাষা, ছোট ছোট আশা, বাড়িয়েছে হাত, দিন কি বারাত, ভুল করে শেষে পোষা পাখিটারে প্রেম ফাঁদে ফেলে করেছে গারদ, কতটুকু তার সত্যি বা মিছে, কি দিয়ে মাপি, নেই তো পারদ। গধূলি বেলা চাঁদের খেলা, ছায়া পড়ে রয়, কানে কানে কয় বিরহ ব্যথা, তবুও তো আছি খুবই কাছাকাছি, চলে যেতে চাই প্রেমেতে মাতাই, তবুও তো কিছু তোমাতে হারাই, চলে যেতে চাই। ভরা পূর্ণিমা তটিনীর মায়া সৈকতে টানে, হৃদয় না জানে কোন অভিমানে ছেড়ে গেলে মন, ছিঁড়ে বাঁধন, কিছু তো কারণ বলে যেতে হবে, যত খুশি মন করুক বারণ। চলে যেতে চাও কেন অকারণ, কিছু তো কারণ বলে যেতে হবে, যত খুশি মন করুক বারণ। ধন্যবাদ। সাহেব, ধন্যবাদ। জাহিদ ভাইকে ধন্যবাদ। আমরা শিরিন আপার আবৃত্তি এবং কথা দিয়ে শেষ করব, তার আগে একটুখানি আজকে যারা ছিলেন আমাদের সঙ্গে তাদের নাম আমি একটু উচ্চারণ করি, যারা কমেন্টস করেছেন তাদের কয়েকজনের নাম। আসলে অনেকগুলি কমেন্টস আছে যেগুলি সবগুলো পড়া সম্ভব নয়, এবং কোনো একটা জটিলতা, এই বিষয়টা আমি খুব ভালো বুঝি না, কেন যেন সকলের নাম আসে না, ফেসবুক ইউজার নাম আসে এখানে, যে কারণে আমি ফেসবুক লাইভে যে তাদের নাম একটুখানি পড়ে আসি। আমাদের সঙ্গে শুরু থেকে রয়েছেন শাহাদাত হোসেন লিটন ভাই। উনি অসংখ্য কমেন্টস করেছেন, সারাক্ষণ শুভকামনা জানিয়েছেন, এবং আমরা যা কিছু নিয়ে আলোচনা করেছি সে সকল বিষয় নিয়েও উনি ওনার মন্তব্য মতামত দিয়েছেন। সেটি আবৃত্তিতে যন্ত্র অনুষঙ্গ ব্যবহার করা থেকে শুরু করে অন্যান্য যতগুলি বিষয় ছিল সবগুলি বিষয়ে উনি ওনার মতামত লিখেছেন। লিটন ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে সমীর সেন আহ, দাদা আছেন। সমীর সেন দাদা আর শেকড় ফরিদপুরে, উনি কলকাতা নিবাসী, কলকাতার মানুষ, কিন্তু ওনার শেকড় ফরিদপুরে বলে উনি ফরিদপুরের কিছু দেখলেই সঙ্গে থাকেন। আহ জাহিদ ভাইয়ের শেষ কবিতাটি শুনে উনি লিখেছেন, শঙ্খ ঘোষ আমাদের বিশিষ্ট কবির সাথে বেশ সাদৃশ্য আছে। মানে শঙ্খ ঘোষের কবিতার সঙ্গে উনি হয়তো আপনার এই কবিতার মিল পেয়েছেন। আমাদের সঙ্গে স্বপ্ন কবিতা নামক একজন আছে, খুব সুন্দর কমেন্টস করেছে। আমাদের সঙ্গে
সোমা মির্জা মোস্তাফিজ রয়েছেন, তারেকুজ্জামান সুমন রয়েছেন, ইমরান সাগর রয়েছেন মাদারীপুর থেকে, আমাদের সঙ্গে শামস মিঠু রয়েছেন। শামস মিঠু, শিরিন আপাকে শুনছি সকলের চমৎকার পরিবেশনা আলোচনায় সমৃদ্ধ হচ্ছে আজকের আয়োজন বলেছেন। এরকম আরো বেশ অনেকজনই কমেন্টস করেছেন। সবগুলো কমেন্টস আসলে এখন পড়ার মতো সময় এবং সুযোগ হবে না। আমি আমরা আসলে শেষের দিকে প্রায়। শিরিন আপাই কি বিচ্ছিন্ন হয়ে গেলেন? আচ্ছা আচ্ছা, শিরিন আপাই বোধহয় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন, আবার এসেছেন। আহ, সব মিলে যা কিছু আমরা প্রায় 1.5 ঘন্টার কথা ছিল, 1 ঘন্টা 45 মিনিট হ্যাঁ হ্যাঁ, দেখছি। রয়েছি এবং অসংখ্য অনেক হুম। মানুষও আমাদের সঙ্গে রয়েছেন, এটি একটি বড় বিষয়। আমরা শিরিন আপার কাছে যাব, শিরিন আপার আবৃত্তি দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। তার আগে শিরিন আপার যদি কিছু বলার থাকে সকলের উদ্দেশ্যে বলে নিয়ে তারপরে আবৃত্তি দিয়ে আজকের শেষ করবেন শিরিন আপা। সকলের উদ্দেশ্যে বলার আসলে কি বিষয়টা হচ্ছে কি, যারা দর্শক মানে একেবারে প্রিয়জনরাই তো আছেন সাথে। তো অনেকটা সময় তারা সহ্য করেছেন, অনেকটা সময় আসলে এত লম্বা সময় ধরে আবৃত্তি শোনা, গল্প শোনা, কথা শোনা তো কঠিন একটা ব্যাপার। তারপরেও তারা আছেন, এই জন্য প্রাণ ঢালা শুভেচ্ছা, আবারও ভালোবাসা দর্শককে। আর আমার সঙ্গে যারা আছেন, আয়োজনে যারা আছেন, আমার অনেক শ্রদ্ধা। আমি কুশলদাকে শ্রদ্ধা জানাই। আর শওকত আলী ফরিদ, জাহিদ ভাই আছেন। আমি খুবই আনন্দিত হয়েছি এই আয়োজনে তাকে পেয়ে, ভীষণভাবে আনন্দিত হয়েছে, আমি আসলে প্রত্যাশাই করিনি। আর জাহিদুল ইসলাম তো আছেনই আমাদের সাথে, ছোট ভাই। ভীষণ ভালো লাগছে। শোয়েব তো চমৎকার করে করেছে, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে শোয়েবের এখানে কিছুই করার নেই। স্টিমিয়ার্ডের এই আয়োজনটা আজকে হচ্ছে 3য় পর্ব। আরো আরো কয়েকটা পর্ব গেলে অনেক বেশি হাত পেকে যাবে শোয়েবের। আর হচ্ছে এই বিষয়গুলো আর যত বেশি তথ্য প্রযুক্তির যত বেশি আমরা ঘাটাঘাটি করব তত বেশি দক্ষ হব। আর কিছু ভুল ত্রুটি আমার ছিল, আমাদের সবারই। এটা এটা হচ্ছে সংযোগের সমস্যা, তথ্য প্রযুক্তির সমস্যা, আমাদের কারোরই হাত নেই সেখানে। দর্শক নিশ্চয়ই আমাদের ক্ষমা করে দিবেন সেই ব্যাপারগুলোতে। আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে খুবই আমার কাছে ভীষণ রকমের গুরুত্বপূর্ণ একটা কথা মনে হয়, আমি ধারণ করি এই কথাটা, এবং দর্শকরাও আমি জানি যে আমার সঙ্গে একমত হবেন। সেটা হচ্ছে উচ্চারণের শুদ্ধতা। হ্যাঁ, উচ্চারণের যে শুদ্ধতা, প্রমিত বাংলা যেটা আমরা বলি, আমরা যারা আবৃত্তি করি তাদের প্রমিত বাংলা জানতেই হবে, উচ্চারণের শুদ্ধতা জানতেই হবে। ভালো আবৃত্তি করতে গেলে শুদ্ধ উচ্চারণটা অবশ্যই জেনে রাখা চাই। এই যে শুদ্ধ উচ্চারণ আমরা জানতে চাই, শুদ্ধ উচ্চারণটা শিখেও নেই। খুব ভালো কণ্ঠ, খুব ভালো উচ্চারণ, সব ঠিক আছে, কিন্তু আমি যেটা মনে করি আসলে ভিতরের শুদ্ধতা অনেক বেশি দরকার। একজন শিল্পী তখনই বড় শিল্পী হয়ে ওঠেন যখন তার ভিতরের শুদ্ধতা প্রকাশ পায়, আমার কাছে মনে হয়। এবং সেই শুদ্ধতার একটা অংশ হচ্ছে পরিমিতি বোধ। মানুষের পরিমিতি বোধ মানুষকে অনেক বড় মানুষ করে, অনেক বড় শিল্পী করে। তো আমরা আয়োজন অনেক কিছু করি, কিন্তু আমরা শিল্পীরা কখনোই হয়তো মাথায় রাখি না যে আয়োজনটা আহ, আমি কি বলছি এবং আমার কথা দীর্ঘ হচ্ছে কিনা, বা এখন এই আয়োজনে এত দীর্ঘ কথা দরকার আছে কিনা। তো সেইটাই আমার কাছে সবসময় এটা মনে হয়, আমরা সব শিল্পীদের উদ্দেশ্যে, আমরা যারা আয়োজনটার সঙ্গে আছি এবং যারা দর্শক হিসেবে দেখছি, সবাই আমরা শিল্পী। প্রত্যেকে আমরা আবৃত্তি শিল্পী, কোনো না কোনো শিল্পের পদচারণ আমাদের আছে। সেই জায়গা থেকে আমি মনে করব আমরা প্রত্যেকে এটা মাথায় রাখবো, আমাদের পরিমিতি বোধটা আমাদেরকে অনেক বড় মানুষ করে গড়ে তুলবে। তো আর কথা বাড়াবো না, দর্শক আবারও ভালোবাসা, আবারও শ্রদ্ধা, অনেক বেশি শ্রদ্ধা জানাই কুশল দাকে, জাহিদ ভাইকে এবং আমার ছোট ভাই জাহিদকে, শোয়েবকে। আমি শেষ করব বঙ্গবন্ধুর কবিতা দিয়ে। এটা হচ্ছে মহাকাব্যের ট্র্যাজেডি, টোকন ঠাকুরের লেখা কবিতা। ট্র্যাজেডি লাগে, নইলে মহাকাব্য সম্পূর্ণ হয় না। আলপথ তোমাকে চিনত, তুমি কোন বাড়ির ছেলে। কেরোসিন আলোর গ্রামগুলো তোমাকে জানে, রাস্তার মোড়ের বটগাছটাও দেখেছে। তুমি কত দূর হেঁটে যাও। নদী পাড়ের মানুষের গোচরি হতো তোমার নৌকা, সাঁতার কেটে এগিয়ে চলে নদীমাতৃক ইতিহাসের প্রতিটি বাঁকে, প্রতিটি পৃষ্ঠায়। যুদ্ধে যুদ্ধে 7 কোটি মানুষ একটি মানচিত্র এঁকেছে।
তুমি সেই মানচিত্রের মহানায়ক। সংগ্রামে তোমার পাঁজর ভেঙেছে অনেক, তুমি ঠিকই উঠে দাঁড়িয়েছো। তোমার স্বপ্ন আরো সবল, সার্বভৌম হয়ে উঠেছে। আঘাতে তোমার রক্ত ঝরেছে অবিরল, তবু তুমি দৃঢ়তায় উঠে দাঁড়িয়েছো বারংবার। তুমি বলেছো রক্ত আরো দেব। একটি রক্তাক্ত জনপদ তখন তোমার বুকের মধ্যে, বুকের মধ্যে বঙ্গোপসাগর, বুকের মধ্যে তখন একটি পতাকা। তোমার বুকটাই তখন স্বদেশী আকাশ। ইতিহাস নিজেই তখন তোমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মহাকাব্য রচনা করে মানুষ, ঘরে ঘরে উচ্চারিত লোককথাই মহাকাব্য হয়ে যায়। কিন্তু ট্র্যাজেডি ছাড়া তো মহাকাব্য সম্পূর্ণ হয় না। তুমি সেই ট্র্যাজেডির জন্য ঢেলে দিলে তোমার বুকের সবটুকু রক্ত। তবে কি আমি ধরে নেব মুক্তিযুদ্ধের সর্বশেষ শহীদ তুমি, তোমার পরিবার? মহাকাব্য সম্পূর্ণ হলো নারী শিশুদের রক্তে। তোমার অনুপস্থিতির তীব্রতাই এক চরম ট্র্যাজেডি, এবং ট্র্যাজেডি ছাড়া মহাকাব্য সম্পূর্ণ হয় না। প্রত্যেক দিন স্বপ্ন দেখি, আমাদের কেউ দাবায় রাখতে পারবা না। স্বপ্ন ছাড়া বেঁচে থাকা হয় না। যেমন সন্তান ছাড়া মা হয় না, জলবিহীন মাছ হয় না, জঙ্গল ছাড়া বাঘ হয় না। তুমি ছাড়াও বাংলাদেশ হয় না। তুমি ছাড়া বাংলাদেশ হয় না। সকলকে ধন্যবাদ, সাথে যারা আছেন এবং দর্শক হিসেবে যারা আছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। ধন্যবাদ অঙ্কুর। অনেক ধন্যবাদ শিরিন আপাকে। আমরা সভাপতির কাছে চলে যাব, কুশল ভাইয়ের কাছে। সভাপতির কথা দিয়ে আজকের আয়োজন শেষ হবে। তার আগে যারা আজকে খুবই অল্প সময়ের নোটিশে অংশগ্রহণ করেছেন, সভাপতি বিচ্ছিন্ন হয়ে গেলেন। আচ্ছা, দেখি। খুবই অল্প সময়ের নোটিশে আসলে আমরা সকলেই যুক্ত হয়েছি। এটি ঈদের ঠিক আগ মুহূর্তে বলে আমরা একটুখানি সিদ্ধান্তহীনতায় ছিলাম যে আজকে করব নাকি এই সপ্তাহ বাদ দিয়ে দিব, ঈদের পরে চলে যাব, এরকম একটা সিদ্ধান্তহীনতায় আমরা কিছুটা দেরি হয়ে যায় সকলের সঙ্গে যোগাযোগ করতে, এবং শেষ পর্যন্ত মনে হলো যে বিরতি না দেই। ঈদের জন্য এটি একটি মানে ঈদের ব্যস্ততা আমাদের আছে, কিন্তু এই আয়োজনটা তো আমাদের এক ধরনের মানসিক আনন্দের জন্যই। তো ঈদের সেই আনন্দটা বাদ না যাক, সেই জায়গা থেকে আমরা শেষ পর্যন্ত করার সিদ্ধান্ত নেই, এবং খুব অল্প সময়ের নোটিশে আপনারা সকলেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এজন্য আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞতা। আহ কুশল ভাই তো আমার গুরু। তার কাছে আমি আবৃত্তি শিখেছি বিষয়টা এমন না, তার কাছে আসলে আমি অনেক কিছু শিখেছি। কুশল ভাইকে আমি আমার ব্যক্তি জীবনের অভিভাবক হিসেবে গণ্য করি। জাহিদ ভাই, শওকত জাহিদ ভাই সঙ্গে আহ এই জগতে এসেই পরিচয়, ফরিদপুর সাহিত্য সংস্কৃতি উন্নয়ন সংস্থা থেকে পরিচয়, যোগাযোগ, সম্পর্ক, এবং শেষ পর্যন্ত জাহিদ ভাইয়ের বইয়ের প্রকাশক আমি। এটা জাহিদ ভাই 3টা বইয়ের 2টা বই আমি প্রকাশ করতে পেরেছি, এটি একটি ভালো লাগার জায়গা। সেই জায়গা থেকে সেই সম্পর্ক একটা অন্যরকম সম্পর্ক। ইঞ্জিনিয়ার জাহিদ ভাই বলেছেন যে উনি যেই সংগঠন করেন, আমি সেই সংগঠনের সম্ভবত অনেক বছর, সেটা 2002 থেকে 2012 সম্ভবত, প্রায় 8 বছর সেই সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করেছি। সেটাও একটা দীর্ঘ সময়। তারপরে অঙ্কুরের সঙ্গে আরো 8 বছর অঙ্কুরের হচ্ছে সাধারণ সম্পাদকের পদে আছি, কাজ করিনি। এই প্রথম কিছু একটু কাজ করার চেষ্টা করছি, দেখা যাক কতদূর হয়। কুশল ভাই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন, সেই জন্য এই কথাটুকু আসলে টানছিলাম। কুশল ভাই, আপনার কথা দিয়ে আমরা আজকের আয়োজন শেষ করব। হ্যাঁ, শেষ কথা হচ্ছে সবাই আমাদের সঙ্গে ছিল, তাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে যে দর্শক বন্ধুরা দিল আমাদের সাথে, তারা না থাকলে আমাদের অনুষ্ঠান সার্থক হতো না। তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের সামনে যে অনুষ্ঠানগুলি আছে, সব অনুষ্ঠানগুলি সুন্দরভাবে হোক এই কামনা করি। সাথে
আবার আপনারা যারা আছেন সবাই থাকবেন এই কামনা করে সবাইকে অঙ্কুরের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। শিরিন আপা, সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন আপা। তাহলে আমরা সবাইকে আমরা লাইভটা শেষ করে দিই, তারপরে আমরা ধন্যবাদ স্টুডিওতে একটু কথা বলবো। শিরিনকে ধন্যবাদ।